আচ্ছা, আজকে থার্ড লেকচার তো নাকি? আজকে 3 নম্বর লেকচারই তো? স্যার। হুম। হ্যাঁ, তো বলো আগের দিন পড়াশোনায় কার কি অসুবিধা আছে একটু বলে না প্রথমে। আগের দিন পড়াশোনায় কি কারো কিছু অসুবিধা আছে? কি বলো আগের দিন পড়াশোনায় কারো কি সমস্যা আছে কিছু? পড়েছো? পড়ো টড়ো নাকি একটু পড়াশোনা কিছু করছো না? স্যার ওই এফিসিয়েন্সি স্যার বলো। স্যার ওই ইঞ্জিনের এফিসিয়েন্সিটা ওয়ার্কিং সাবস্টেন্সের উপর ডিপেন্ড করছে না, ওইটা কিভাবে মানে আসছি, সেগুলো আসবো আজকে। বলতে পারছি? ওটা আজকে আসবো তো সেটা নিয়ে। এই তো। আচ্ছা, চল দেখা যাক তাহলে। আমরা বেসিক্যালি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স করছি, তাতে আমাদের দুটো ক্লাস হয়েছে। আমরা এখন পর্যন্ত এটা কভার করেছি, বা লাস্ট ক্লাসে এটা কভার করেছি, সেটাকে আমি প্রথমে একটু বলে নিই। What we have discussed so far. দেখো তোমাদের মানে মানে সোফার বলতে আমি সেকেন্ড লতে প্রথম থেকে যেটা কভার করেছি সেটাও বলতে পারি, বা লাস্ট ক্লাসে যেটা কভার করেছি সেটা বললেও হবে। যদি আমি অল্পই কভার করেছি সেইটা নিয়ে একটুখানি জাস্ট বলি আমরা প্রথমে। তো আমরা প্রথমে লিমিটেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলেছিলাম। লিমিটেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এটা আমরা প্রথমে আলোচনা করেছি। আচ্ছা, তারপরে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে এসেছিলাম। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে এসে আমি যে বিভিন্ন যে স্টেটমেন্ট গুলো সেইগুলো মূলত আলোচনা করেছিলাম। হ্যাঁ, সেখানে মানে মানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর লিমিটেশন বলতে গিয়ে সেখানে স্পন্টেনিয়াস প্রসেস এই ব্যাপারটা এমনি এমনি চলে আসছিল। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে আমরা কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টটাকে বলেছিলাম। স্টেটমেন্ট, ক্লসিয়াস স্টেটমেন্ট, এইটা, এবং দেয়ার ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট এইটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করে নিয়েছি। তারপরে চলে এসেছিলাম কার্নোট সাইকেলে। কার্নোট সাইকেলে চলে এসেছিলাম, কার্নোট সাইকেল নিয়ে আমরা কথাবার্তা বলেছি। সেখান থেকে এফিসিয়েন্সি অফ কার্নো ইঞ্জিন এটাকে নিয়ে আলোচনা করা হয়েছে। এইটা আমরা মূলত এতখানি পার্ট কভার করেছিলাম। এবারে নেক্সট যেটা আমি স্টেটমেন্ট হিসেবে বলেছিলাম সেটা হচ্ছে তোমার
কার্নোস থিওরেম, হ্যাঁ? তো সেই কার্নোস থিওরেমটা স্টেটমেন্ট হিসেবে বলেছে আমাকে সেই স্টেটমেন্টের আজকে প্রুফটাকে করতে হবে আরকি। তাহলে আজকে আমি মূলত যেটা কভার করব, মানে যখন এফিসিয়েন্সি অফ এ কার্নো ইঞ্জিন আচ্ছা এখানে বলে নিই, এফিসিয়েন্সি অফ এ কার্নো ইঞ্জিন যখন আমি নিয়ে কথাবার্তা বলেছিলাম, তখন এখানে ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে এটা নিয়েছিলাম। ওয়ার্কিং সাবস্টেন্সটা হচ্ছে আমার আইডিয়াল গ্যাস। এইটাকে ধরে নিয়ে আমি এফিসিয়েন্সিকে ক্যালকুলেট করে নিই। তারপর আমি স্টেটমেন্ট হিসেবে বলেছিলাম যে যদি ওয়ার্কিং সাবস্টেন্সটা পাল্টে দেওয়া হয় বা তোমার ইভেন কার্নো ইঞ্জিন পাল্টে দিয়ে যদি অন্য কোনো রিভার্সিবল ইঞ্জিন ধরা হয়, তাহলে যে এফিসিয়েন্সিটা তোমার একই থেকে যাবে বা এফিসিয়েন্সিটা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স বা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মানে ইঞ্জিনটা যদি তোমার অ্যাকচুয়ালি রিভার্সিবল হয়, তাহলে কোন স্পেসিফিক টাইপ অফ ইঞ্জিন আরকি সেটার উপরে ডিপেন্ড করে না। হ্যাঁ? সেগুলো আমি স্টেটমেন্ট হিসেবে বলেছি, কিন্তু সেটা নিয়ে একটু কিছু ডিসকাশন এর দরকার আছে। আর কার্নোস থিওরেমটা ফাইনালি বলেছিলাম। তাহলে আজকে আমাদের যে কাজটাকে করতে হবে, what we want to discuss today, আমরা অ্যাকচুয়ালি যেটা আলোচনা করব এই কার্নোস থিওরেমটাই মূলত আসবো। কার্নোস থিওরেমগুলোকে বলে তার প্রুফটা একটু আসবো। আমি জেনারেল প্রুফটাকে করব। জেনারেল প্রুফটা করার আগে এই থিওরেমটা আসার জন্যে ধরো যেটা ১ম এই যে কোয়েশ্চেনটা করছিলে যে আইডিয়াল গ্যাসের জন্য এফিসিয়েন্সি ক্যালকুলেট করে কি তাহলে অন্য কোনো গ্যাস যদি ব্যবহার করা বা অন্য কোনো ফ্লুইড যদি ব্যবহার করা হয় তাহলে এফিসিয়েন্সিটা পাল্টায় কিনা সেটা একটু দেখার দরকার পড়েছে আরকি। সেটা আমরা দেখব। কার্নোস থিওরেম তার প্রুফ নিয়ে কথাবার্তা বলব এটা। আচ্ছা মানে এইটাকে আলোচনা করতে, করতে তুমি দেখবে মানে যেটা হবে যে তোমার মানে কি বলবো? মানে এই যে মানে বিভিন্ন রকমের ওয়ার্কিং সাবস্টেন্স পাল্টালে এফিসিয়েন্সিটা আদৌ পাল্টায় কি পাল্টায় না এটাকে দেখা। তারপরে হচ্ছে তোমার অ্যা কার্নো ইঞ্জিন বাদ দিয়ে অন্য কোনো রিভার্সিবল ইঞ্জিন নিলে এফিসিয়েন্সি পাল্টায় কি পাল্টায় না সেটা নিয়ে দেখা। এই ধরনের আলোচনাগুলো আমাদের অটোমেটিক্যালি চলবে এটা। আর এইটা হয়ে যাওয়ার পরে আমি এই ভ্যারিয়াস কাইন্ড অফ ডায়াগ্রামস আরকি সেটাকে দেখব। হ্যাঁ? এবং এই যে ডায়াগ্রাম গুলোকে আঁকবো সেটা বেসড অন কার্নো সাইকেল। মানে বেসড অন কার্নো সাইকেল মানে ধরো আমি তো P ভার্সেস V ডায়াগ্রাম আমি অলরেডি এঁকেছিলাম। ঠিক আছে? এই P ভার্সেস V ডায়াগ্রাম ছাড়াও কিন্তু আরো অনেক রকমের ডায়াগ্রাম আঁকতে পারা যায় আরকি। সেই ডায়াগ্রাম গুলো কি করে কি আঁকছি-টাকছি সেইটা নিয়ে কিছু কথাবার্তা আমাদের অ্যাকচুয়ালি বলতে হবে। ঠিক আছে? এটা। চলো তাহলে আমরা আস্তে, আস্তে এই জায়গা থেকে শুরু করি। মানে আমরা এই কার্নোস থিওরেমে আসার আগে কিছু জিনিসপত্র বলব, তারপরে বাকি যেসব আছে সেগুলো তো আমাদের আলোচনাটা করতেই হবে আরকি। ঠিক আছে? তাহলে ১ম এ যে জিনিসটা আমি করতে চাইছি সেটা হচ্ছে যে কার্নো সাইকেলের যে এফিসিয়েন্সিটা সেটা যে ওয়ার্কিং সাবস্টেন্স এর উপর ডিপেন্ড করে না সেটাকে বোঝার জন্যে আমি ১ম এই একটা ডেরিভেশন করি। সেটা হচ্ছে যে এফিসিয়েন্সি অফ এ কার্নো সাইকেল যেখানে ভ্যান ডের ওয়াল গ্যাসটাকে আমি ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে ব্যবহার করছি। সেইটা আমরা ১ম এ করি। efficiency of a কার্নো ইঞ্জিন এটা যেখানে ওয়ার্কিং সাবস্টেন্স হচ্ছে তোমার ভ্যান ডার ওয়াল গ্যাস। এইটা আমরা ১ম এ একটুখানি আলোচনা করি। আচ্ছা ১ম একটা জিনিস ১ম এ বলি এক্ষেত্রে না তুমি ওই সকল পিভি ডায়াগ্রামটাকে আঁকার চেষ্টা করবে না। কারণ পিভি ডায়াগ্রামটা ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য না বেশ কঠিন। মানে তোমার আইসোথার্ম গুলো তো কেমন জানো তুমি মোটামুটি আছে তোমার। অ্যান্ড্রুজ কার্ভ তো এক্সপেরিমেন্টাল কার্ভ কিন্তু পিভি আইসোথার্ম ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য কেমন দেখতে হয়, ক্রিটিক্যাল টেম্পারেচার নিচে কেমন দেখতে, ক্রিটিক্যাল টেম্পারেচার উপরে কেমন দেখতে সেগুলো তুমি জানো। আর অ্যাডিয়াবেটিক যে আ আ কার্ভ গুলো অ্যাডিয়াবেটস গুলো সেটা ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে কেমন তুমি ঠিক এক্সাক্টলি জানো-টানো না। হ্যাঁ? সেজন্যে এইখানে ওই ছবি-টবি বেশি আঁকার দরকার নেই। এমনি বাকি যেহেতু
তোমার যেভাবে আগের দিনে ওয়ার্ক, হিট, ইন্টারনাল এনার্জি এইসবগুলো যেভাবে ক্যালকুলেট করেছিলাম সেগুলো তুমি এখন করতে পারবে। আচ্ছা, এটাতে আসার আগে একটা জিনিস প্রথমে বলে নিই যে ভ্যান ডাল গ্যাসের জন্য, আচ্ছা আইডিয়াল গ্যাসের জন্য যেটা সুবিধা না সেটা হচ্ছে যে ইন্টারনাল এনার্জি ইজ অলওয়েজ দ্য ফাংশন অফ টেম্পারেচার। কিন্তু ভ্যান ডাল গ্যাসের জন্য ইন্টারনাল এনার্জি শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন নয়, এটা একটুখানি বোঝার দরকার আছে। ফর ভ্যান ডাল গ্যাস, কারণ আলটিমেটলি সেই ডিউ ইকুয়াল টু মানে ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ, সেখান থেকে তোর ওয়ার্ক জানলে হিট বের করতে হবে বা হিট জানলে ওয়ার্ক বের করতে হবে, তো সেখানে ডেল্টা ইউটা কত হয় সেটা একটু জানার দরকার আছে। তাহলে ফর ভ্যান ডাল গ্যাস internal energy is both the functions of temperature and volume। দেখো তাহলে ইউটা যদি ফাংশন অফ টেম্পারেচার এন্ড ভলিউম হয়, তাহলে ডিউটাকে তুমি কি লিখতে পারবে না ডেল ইউ বাই ডেল টি at constant v dt প্লাস ডেল ইউ বাই ডেল ভি at constant t dv। এটা এবারে এইটা হচ্ছে তোমার কত হয় না এন সিভি বার ইন্টু ডিটি হলো, কারণ ডেল ইউ বাই ডেল টি at constant ভিটা হচ্ছে তোমার সিভি বা এন সিভি বার। আর এইটা কিন্তু হয় তোমার, এটা তোমরা জানো, এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ডিভি। মানে ভ্যান ডাল গ্যাসের জন্য ডেল ইউ বাই ডেল ভি আর কনস্ট্যান্ট টি, যেটাকে অনেক সময় ইন্টারনাল প্রেসার বলা হয়, তার এক্সপ্রেশনটা বেড়ে হচ্ছে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। এটা তুমি জানো এটা। তাহলে ডিউটা হচ্ছে এন সিভি বার ডিটি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ডিভি। আচ্ছা এবারে তুমি যদি একটা পার্টিকুলার প্রসেস কনসিডার করো যেখানে ধরে নাও টেম্পারেচারটা একটা চেঞ্জ হচ্ছে, সেখানে টেম্পারেচারটা ধরে নাও T1 থেকে T2 তে গেল, আর এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ডিভি ধরে নাও ভলিউমটা V1 থেকে V2 তে গেল। এটা ইন্টিগ্রাল T1 থেকে T2 এন সিভি বার ডিটি প্লাস ইন্টিগ্রাল V1 টু V2 এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ডিভি। এইটা এবারে এটা হচ্ছে এন সিভি বার T2 মাইনাস T1, এটা হলো। আর এইখানে এই যে সিভি বারটা সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার উইদিন দ্য টেম্পারেচার রেঞ্জ T1 টু T2 আমি ধরে নিচ্ছি। আসলে এটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রেও না সিভি বারটাকে টেম্পারেচারের উপরে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হবে সেরকম না। তোমরা যখন কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে বা ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে যখন হিট ক্যাপাসিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট দেখেছে, তুমি দেখেছিলে যে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম থেকে যে হিট ক্যাপাসিটি কন্ট্রিবিউশনটা টেম্পারেচার উপর ডিপেন্ড করে। সেখানে যখন আমি ইন্টিগ্রেশনের বাইরে সিভি বারটাকে বের করে নিয়ে এলাম, তখন কিন্তু তুমি অ্যাজিউম করে নিচ্ছ যে উইদিন দ্য টেম্পারেচার রেঞ্জ T1 and T2 সিভি বারটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। এটা আর এই পার্টটাকে যখন তুমি করবে সেটা ধরো তোমার হয়ে গেল মাইনাস এন স্কোয়ার এ 1/V2 minus 1/V1, হ্যাঁ 1/V2 minus 1/V1। মানে তুমি যখন ডিভি বাই ভি স্কোয়ার ইন্টিগ্রেশন করো মাইনাস 1/V হবে, মাইনাসটা বাইরে পাঠিয়ে দিয়েছো, তো 1/V2 minus 1/V1। এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ডেল্টা ইউটা। এইটা হচ্ছে তোমার ইন্টারনাল এনার্জি, তার এক্সপ্রেশনটা বেরোচ্ছে। আর এখানে এই কথাটা লিখে দেওয়া ভালো যে হিয়ার we have assumed that CV bar is independent of temperature within the temperature range T1 to T2। না হলে তুমি এটাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করতে পারতে না। আর অবশ্যই এটা ক্লোজ সিস্টেম নিয়ে কথাবার্তা হচ্ছে। আসলে এখনো আমরা যা কিছু আলোচনা করছি সবটাই ক্লোজ সিস্টেমের জন্য, এখানে নাম্বার অফ মোলস হচ্ছে কনস্ট্যান্ট।
তখন আমি ইন্টিগ্রেশনের বাইরে কিন্তু এনটাকে বের করে নিয়েছি। বা ইন্টারনাল এনার্জি শুধুমাত্র টেম্পারেচার ভলিউমের ফাংশন বলছো, এটা ইন্টারনাল মানে অবশ্যই তো ইন্টারনাল এনার্জি যেহেতু একটা এক্সটেন্সিভ প্রপার্টি, এটা সাডেনলি নাম্বার অফ মোলস এর ফাংশন হতো, কিন্তু ক্লোজ সিস্টেম বলে সেটা তোমার ওই নাম্বার অফ মোলস এর ফাংশনটা সেটা আলাদা করে উল্লেখ করা হচ্ছে না। যা কিছু আলোচনা করছি সবটা ক্লোজ সিস্টেমের জন্য। এটা এটা হচ্ছে তোমার ইন্টারনাল এনার্জিটা, সেটা টেম্পারেচার এবং ভলিউমের ফাংশন কেমন করে সেটা আমি প্রথমে বললাম ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য। এটা আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করছি। আরেকটা দেখো যে পিভি টাইপের ওয়ার্ক যখন তুমি ক্যালকুলেট করবে, তখন রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্কটা কিভাবে তুমি লিখবে। তাহলে ওয়ার্ক ইজ তখন অবশ্যই এখানে পিভি টাইপের ওয়ার্ক, হ্যাঁ, মানে এখানে গ্যাস নিয়ে কথাবার্তা বলছো, শুধু এক্সপানশন কম্প্রেশন জনিত ওয়ার্ক বা পিভি টাইপের ওয়ার্ক নিয়ে কথাবার্তা বলছো। পিভি টাইপ ওয়ার্ক ইজ ডিফাইন অ্যাজ, এটা জানো, ডি কাট ডব্লিউটা হচ্ছে তোমার মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি, এটা হচ্ছে ওয়ার্কের তোমার ডেফিনেশন। আর এবার রিভার্সিবল প্রসেসের জন্য কি হবে, কারণ কার্নো সাইকেলটাকে যখন নিয়ে কথাবার্তা বলে পুরোটা রিভার্সিবল প্রসেস, তাহলে ফর রিভার্সিবল প্রসেস তো ডি কাট ডব্লিউ রিভার্সিবল প্রসেসে কি হবে না, এটা মাইনাস পি ইন্টারনাল ইন্টু ডিভি হয়ে যাবে। কারণটা কি, ফর রিভার্সিবল প্রসেস সিস্টেম ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রু আউট দ্য প্রসেস। তো এক্সটার্নাল প্রেশারটা তোমার ইন্টারনাল প্রেশারের সঙ্গে সমান, সেটাকে তুমি জাস্ট পি দিয়ে লিখছো। মানে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে সিস্টেম ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রু আউট দ্য প্রসেস, হ্যাঁ, সেই জন্য পি এক্সটার্নাল ইকুয়াল টু পি ইন্টারনাল ইকুয়াল টু তোমার পি হয়ে গেল, তাই তো। আচ্ছা, এবারে তুমি যদি অ্যাকচুয়ালি মানে ইন্টিগ্রেট করে ওয়ার্কটাকে বের করতে চাও, তো তোমাকে ইন্টিগ্রেট করতে হবে মাইনাস পি ডিভি, যেখানে ভলিউমটা ভি ওয়ান থেকে ভি টু তে যাবে। আর প্রেশারটা যদি ইন্ডিপেন্ডেন্ট অফ ভলিউম হতো তো তুমি ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারতে, কিন্তু অ্যাকচুয়ালি তা তো নয়। ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য প্রেশার ভলিউম সম্পর্ক তো তুমি আছে জানোই, গ্যাসিয়াস যে কোনো গ্যাসের ক্ষেত্রেই ভলিউম আর প্রেশার তাদের মোটামুটি একটা ইনভার্স রিলেশন থাকে আর কি, প্রেশার বাড়ালে ভলিউম কমে and so on। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যেমন একদম ইনভার্স রিলেশন, এক্ষেত্রে সেটা নয়। সেটা হচ্ছে তোমার দেখো ফর ভ্যান ডার ওয়াল গ্যাস পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। তো সেখান থেকে তুমি পিটাকে লিখতে পারো, দেখো এনআরটি বাই ভি মাইনাস এন বি মাইনাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এইটা ইন্টু ডিবি। দেখো এখান থেকে পিটাকে লিখতে পারবে এনআরটি বাই ভি মাইনাস এন বি মাইনাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ডিভি। এটাকে ইন্টিগ্রেট করতে হবে কোথা থেকে, ফ্রম ভলিউম ভি ওয়ান থেকে ভি টু। এটা তাহলে যে প্রথম পার্টটা দেখো, প্রথম পার্টটা ইন্টিগ্রেট করে ফেলতে দাঁড়িয়ে যাচ্ছে মাইনাস এনআরটি। অবশ্যই একটা জিনিস ব্যাপার, এখানে আইসোথার্মাল প্রসেস হলে, আচ্ছা আমি এই পর্যন্ত লিখে রাখলাম। তারপরে আমি আইসোথার্মাল প্রসেস যদি হয় তাহলে আমি এরপরে ক্যালকুলেট করতে পারবো যে ফর আইসোথার্মাল প্রসেস, ফর আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস, আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস ওয়ার্কটা আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসের জন্য কি দাঁড়াবে, মাইনাস এনআরটি এলএন ভি টু মাইনাস এনবি বাই ভি ওয়ান মাইনাস এনবি। এইটা হচ্ছে প্রথম পার্টটা হলো। আর এই পার্টটা ইন্টিগ্রেট করলে মাইনাস হয়ে প্লাস, আবার একটা মাইনাস হয়ে গেল এন স্কোয়ার এ ইন্টু ওয়ান বাই ভি টু মাইনাস ওয়ান বাই ভি ওয়ান। এইটা তো এইটা হচ্ছে তোমার এর জন্যে মানে আইডিয়াল গ্যাস, সরি ভ্যান ডার ওয়াল গ্যাস আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসে ওয়ার্কের এক্সপ্রেশনটা বের করে রাখলাম, কারণ এই ওয়ার্কের এক্সপ্রেশন আমাদের কিন্তু লাগবে, আমাদের কিন্তু লাগবে। এইটুকু জিনিস আমি জাস্ট করে রাখলাম, হ্যাঁ, এইটুকু জিনিস করে রাখলেই দেখবে বাকিগুলো আমার আর অত কিছু না জানলেও আমার কাজ হয়ে যাবে। আমি দেখবে যা যা জিনিস দরকার আমি সেগুলোকে করে ফেলতে পারবো, ঠিক আছে। মানে আমার তো কার্নো সাইকেলের 4টে স্টেপস আছে, সেই 4টে স্টেপসে আমাকে হিট, ওয়ার্ক, ইন্টারনাল এনার্জি
এই তিনটে জিনিস আমাকে প্রত্যেকটা স্টেপে ক্যালকুলেট করে করে যেতে হবে এবং শেষে দেখবো সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিউ যেটা সেটা অ্যাকচুয়ালি 0 হয়ে যাবে। হ্যাঁ? তোমার কতখানি ওয়ার্ক ইনভলভ হচ্ছে আমি পেয়ে যাবো, কতখানি হিট অ্যাবজর্ব হয়েছে আমি পেয়ে যাবো, সেখান থেকে আমি এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করে ফেলতে পারবো। আচ্ছা, এবারে চলে আসছি যখন তুমি কার্নো সাইকেল কনসিডার করছো, কার্নো সাইকেলে যে 4 টে স্টেপস আছে, স্টেপ 1 টা তো আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন from V1 V1 to V2 V2 when temperature is kept constant at T2, টেম্পারেচার T2 টেম্পারেচার তুমি ফিক্সড রেখেছো। তাহলে এই স্টেপে দেখো, যদি তুমি ইন্টারনাল এনার্জি চেঞ্জটাকে দেখো, এটাকে তো আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন, যেখানে টেম্পারেচারে কোনো চেঞ্জ হচ্ছে না, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না কিন্তু ভলিউমের চেঞ্জ হচ্ছে। তাহলে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না মানে এন সিভি বার টি টু মাইনাস টি ওয়ান, এই এন সিভি বার টি টু মাইনাস টি ওয়ান এই পার্টটা অ্যাকচুয়ালি থাকবে না, যেহেতু আইসোথার্মাল প্রসেস, পড়ে থাকবে পরের পার্টটা। তাহলে পরের পার্টটা কত না মাইনাস এন স্কোয়ার এ ইন্টু ফাইনাল ভলিউম হচ্ছে ভি টু, ইনিশিয়াল ভলিউম ভি ওয়ান বলে। এইটা হলো স্টেপ ওয়ানের চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। এই যে এই পার্টটা রইল না, এটা মাইনাস এন স্কোয়ার এ ইন্টু ওয়ান বাই ভি টু মাইনাস ওয়ান বাই ভি ওয়ান এটা। আচ্ছা, ওয়ার্কটা কতটা হবে? স্টেপ ওয়ানে ওয়ার্কটা ডব্লিউ ওয়ান তুমি এইভাবে লেখো, দেখো ওয়ার্কের এক্সপ্রেশনটা এটা, ঠিক আছে, সেটা আমি অলরেডি লিখেছি। এটা শুধু হয়ে যাবে মাইনাস এন আর, টেম্পারেচারটা এখন টি টু এল এন ভি টু মাইনাস এন ভি বাই ভি ওয়ান মাইনাস এন ভি, এইটা মাইনাস এন স্কোয়ার এ ওয়ান ওভার ভি টু মাইনাস ওয়ান ওভার ভি ওয়ান, এটা হলো ওয়ার্কটা। আর হিটটা কতটা হবে? স্টেপ ওয়ানে হিটের চেঞ্জটাকে কিউ টু ধরা হয়, এটা ডেল্টা ইউ মাইনাস ডব্লিউ, মানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে ডেল্টা ইউ যেহেতু কিউ প্লাস ডব্লিউ, তাহলে কিউটা হয়ে যাবে হচ্ছে ডেল্টা ইউ মাইনাস ডব্লিউ। আমি শুধু প্রথম স্টেপে এই হিটটাকে জাস্ট কিউ টু লিখি, সেই তোমার স্কেমাটিক যে ইঞ্জিনের ডায়াগ্রাম আর কি, যে হাই টেম্পারেচার রিজার্ভার, হ্যাঁ, যেখান থেকে হিটটা নেওয়া হচ্ছে সেটা বেসিক্যালি কিউ টু, সেই স্টেপে কিউ টু লিখলাম। কিউ হচ্ছে ডেল্টা ইউ মাইনাস ডব্লিউ। তা ডেল্টা ইউ মাইনাস ডব্লিউ করলে কি হচ্ছে দেখো, ডেল্টা ইউ হচ্ছে এই পুরোটা, মাইনাস ডব্লিউ করলে এই এন স্কোয়ার এ ইন্টু ওয়ান বাই ভি টু মাইনাস এম, এই পার্টটা তোমার কেটে চলে যাবে। তা পড়ে থাকবে যেটা, সেটা হচ্ছে মাইনাস এন আর টি টু এল এন ভি টু মাইনাস এন ভি বাই হচ্ছে তোমার ভি ওয়ান মাইনাস এন ভি। এটা স্টেপ ওয়ানে তোমার ইন্টারনাল এনার্জি, হিট এবং ওয়ার্ক, এই তিনটে জিনিস তুমি পেয়ে গেলে। আর যেটা মাইনাস হচ্ছে প্লাস, হ্যাঁ হ্যাঁ প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ডেল্টা এখানে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে। তাহলে স্টেপ ওয়ানে দেখো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, ওয়ার্ক এবং হিট, এই তিনটে জিনিস আমি ক্যালকুলেট করে ফেলতে পারলাম। আর এবার স্টেপ টু তে দেখো, স্টেপ টু হচ্ছে অ্যাডায়াবেটিক রিভার্সিবল এক্সপানশন ফ্রম P2 V2 to P3 V3 when temperature changes from T2 to T1, টেম্পারেচার এখানে ডিক্রিজ করবে অ্যাডায়াবেটিক এক্সপানশনের জন্য, ঠিক আছে, সেখানে T2 থেকে T1 এ তোমার যাচ্ছে। এবারে অ্যাডায়াবেটিক প্রসেস যেহেতু হিটের চেঞ্জ তো অটোমেটিক্যালি জিরো, তুমি বুঝতেই পারছো। এক্ষেত্রে হিটের চেঞ্জটাকে তুমি কিউ লেখো বা কিউ প্রাইম কিছু একটা লেখো, সেটা তোমার জিরো। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি এবং ওয়ার্ক যেটা, সেগুলো তোমার বেসিক্যালি সমান হয়ে যাবে, ঠিক আছে। এবং সেটা কত হবে না, যেটা হয় এন সিভি বার তোমার টি ওয়ান মাইনাস টি টু, এই যে চেঞ্জ ইন ইন্টারনাল যে এক্সপ্রেশনটা দেখো, এখন তো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তাহলে এন সিভি বার এখন ফাইনাল টেম্পারেচার টি ওয়ান, ইনিশিয়াল টেম্পারেচার টি টু, তাহলে এন সিভি বার টি ওয়ান মাইনাস টি টু, আর এইটা হয়ে যাচ্ছে মাইনাস এন স্কোয়ার এ মাইনাস এন স্কোয়ার এ ইন্টু ওয়ান বাই
তোমার এই যে মাইনাস এন স্কোয়ারে 1/v2 - 1/v1 এর বদলে 1/v3 - 1/v2, 1/v3 - 1/v2। তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ওয়ার্ক তোমার সমান হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে এইটা। এবার চলে এসো তোমার স্টেপ 3 তে। স্টেপ 3 টা হচ্ছে আইসোথার্মাল রিভার্সেবল কম্প্রেশন স্টার্ট হয়ে গেল। কম্প্রেশন ফ্রম P3V3 to P4V4, keeping temperature as constant at T1। T1 টেম্পারেচারে তোমার কনস্ট্যান্ট রেখে তুমি করছো। আচ্ছা, এটা তো একদম স্টেপ 1 এর মতো। স্টেপ 1 এর মতো যদি করো তাহলে ডেল্টা U3 যেটা এখানে দেখো, এই যে ডেল্টা U1 যদি মাইনাস এন স্কোয়ার এ 1/v2 - 1/v1 হয়, সেটার সঙ্গে জাস্ট লিখবে এটা মাইনাস এন স্কোয়ার এ 1/v4 - 1/v3। 1/v4 - 1/v3 এটা হলো। আচ্ছা, ওয়ার্কটা স্টেপ 3 তে ওয়ার্কটা হচ্ছে W3। এই যে ওয়ার্কের আমি এক্সপ্রেশনটা বের করেছি এখানে, এই যে ওয়ার্কের এক্সপ্রেশনটা বের করেছি, শুধু ফাইনাল ভলিউমটা V4 আর ইনিশিয়াল ভলিউমটা V3 এটা তোমায় করতে হবে। মাইনাস nRT এখানে টিটা হচ্ছে টেম্পারেচার T1 ln V4 - NB বাই V3 - NB, এটা হলো মাইনাস এন স্কোয়ার এ 1/v4 - 1/v3 এটা। হ্যাঁ, এটা আর হিটটা তো তোমার জাস্ট এক্ষেত্রে হিটের চেঞ্জটা Q1 লিখবো, যেটা তোমার ডেল্টা ইউ মাইনাস W3, এখানে ডেল্টা ইউটা হচ্ছে ডেল্টা U1, তাই তো? W1 এটা ডেল্টা U3 মাইনাস W3, এটা করলে কি বেরোবে? এটা মাইনাস এটা করলে এই দুটো পার্ট কেটে চলে গেল, তাহলে এটা হয়ে গেল এন আর T1 ln V4 - NB বাই হচ্ছে V3 - NB। এটা হচ্ছে স্টেপ 3 টা এটা। আর স্টেপ 4 খুব সহজ ব্যাপার, সেটা হচ্ছে অ্যাডায়াবেটিক রিভার্সেবল কম্প্রেশন ফ্রম P4V4 থেকে তুমি ইনিশিয়াল স্টেটে চলে গেলে V1 এ when temperature changes from T1 to T2। টেম্পারেচার তোমার T1 থেকে T2 তে যাচ্ছে। এখন স্টেপ 2 এর মতো দেখতে। এক্ষেত্রে অ্যাডায়াবেটিক প্রসেস বলে হিটের চেঞ্জ যেটা কিউটা মানে কিউ ডবল প্রাইম ধরো নাম দিচ্ছি, এটা তোমার 0 হচ্ছে। আর স্টেপ 4 এ ইন্টারনাল চেঞ্জ, ওয়ার্কের চেঞ্জ, এই দুটো তোমার সমান হবে। এবং সেটা করলে কত বেরোচ্ছে তোমার স্টেপ 4 এ ওই একদম যা এন সিভি বার ফাইনাল টেম্পারেচার T2 ইনিশিয়াল টেম্পারেচার T1, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে বলে এটা তোমাকে প্রথমে লিখতে হচ্ছে মাইনাস এন স্কোয়ার এ 1/v1 - 1/v4। এখানে ফাইনাল ভলিউমটা V1, ইনিশিয়াল ভলিউমটা V4 বলে মাইনাস এন স্কোয়ার এ 1/v1 - 1/v4। দেখো, তাহলে 4টে স্টেপের জন্য আমি তোমার মা জানে দেখো 4টে স্টেপের জন্য আমি সবকিছু বের করে ফেলেছি।
এবার আমাকে যেটা করতে হবে যে নেট ওয়ার্কটাকে ক্যালকুলেট করতে হবে, তাই তো? এফিসিয়েন্সি ক্যালকুলেট করার জন্য আমাকে নেট ওয়ার্কটা ক্যালকুলেট করতে হবে। নাও আচ্ছা, তার আগে একটা জিনিস করে রাখতে পারি, সেটা হচ্ছে যে দেখো তোমার ভ্যান ডের ওয়াল গ্যাসের জন্যে তোমার ওই যে অ্যাডিয়াবেটিক প্রসেসে প্রেসার, ভলিউম, টেম্পারেচার তাদের যে পারস্পরিক রিলেশন গুলো, সেই রিলেশন গুলো একটুখানি তোমার মানে এটা মনে আছে কিনা জানি না, কিন্তু আমরা তো করাই, মানে একাধিকবারই করিয়েছি। যখন অ্যাডিয়াবেটিক চেঞ্জেস অফ স্টেটস আমরা পড়িয়েছি, তখন আইডিয়াল গ্যাসের জন্য রিলেশন গুলো তোমার খুব কমন। পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট, বা টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট এন্ড সো অন। তো ভ্যান ডের ওয়াল গ্যাসের এখানে সেই রিলেশনটা কি আছে সেগুলো একটুখানি বুঝে নিতে হবে। তাহলে ফর স্টেপ 2 টা খেয়াল করে দেখো, যেটা বেসিক্যালি এটা একটা অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস। তো অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ভ্যান ডের ওয়াল গ্যাসের কাছে যদি টেম্পারেচার ভলিউম সম্পর্কটা লেখো, তাহলে ইনিশিয়ালি টেম্পারেচারটা ছিল T2, এটা হবে V2 মাইনাস NB, তার পাওয়ার হচ্ছে R বাই CV বার ইকুয়াল টু P1 ইন্টু V1 মাইনাস NB R বাই CV বার। এটা দেখবো আমরা পড়িয়েছি। হ্যাঁ, এটা যখন মানে অ্যাডিয়াবেটিক চেঞ্জেস অফ স্টেটস পড়ানো হয়েছে না, সেখানে কিন্তু এটা অ্যাকচুয়ালি পড়ানো হয়েছে। হ্যাঁ, T2 V2 মাইনাস NB টু দি পাওয়ার R বাই CV বার ইকুয়াল টু T1 V1 মাইনাস NB টু দি পাওয়ার R বাই CV বার, এটা। আর ফর স্টেপ 4 যেটা এগেন একটা অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস, যেখানে T2 V1 মাইনাস NB তার পাওয়ারটা R বাই CV বার, এটা ফাইনালটা। ইনিশিয়ালটা হচ্ছে T1 V4 মাইনাস NB, V4 থেকে V1 এ যাচ্ছিল, ফাইনালটা এটা হচ্ছে V4 মাইনাস NB ইন্টু R বাই CV বার, এটা। তাহলে এই যে দুটো ইকুয়েশন আর কি, হ্যাঁ, এই দুটো ইকুয়েশন থেকে ফ্রম দিস টু ইকুয়েশন আমি একটু লিখে রাখি। ফ্রম দিস ইকুয়েশনের নাম্বারিং কিন্তু প্রথম থেকে দিচ্ছি না, এখানে আর আলাদা করে নাম্বারিং দিল না। ফ্রম দিস টু ইকুয়েশন রেশিও করে না কি দাঁড়াচ্ছে, টি টু কেটে গেল, টি ওয়ান কেটে গেল, তাহলে পড়ে রইল এটা V2 মাইনাস NB বাই V1 মাইনাস NB, এইটা টু দি পাওয়ার R বাই CV বার, এটা হয়ে যাচ্ছে তোমার অ্যাকচুয়ালি V1 মাইনাস NB বাই V4 মাইনাস NB পাওয়ার R বাই CV বার, এটা এটা আমি পেয়ে গেলাম। দাঁড়া, একটুখানি ভুল হলো, এটা তো এক সেকেন্ড, এটা V1 নয়, এটা V3, সরি। মানে স্টেপ 2 তো V2 থেকে V3 তে যাচ্ছে না। আচ্ছা, এই রিলেশনটা অ্যাকচুয়ালি আমাদের কাজে লাগবে। হ্যাঁ, সেখানে আমি এটাকে করে রাখলাম। মানে এটা তুমি এইভাবেও লিখতে পারো, অথবা দুদিক থেকে RCB বাই RCB বার বাদ দিয়েও লিখতে পারো। মানে অ্যাকচুয়ালি আমার এইটা বাদ দিই লাগবে, সেখানে আমি দুদিক থেকে আর বাই সিভি বার, এটাকে আমি দুদিক থেকে বাদও দিয়ে দিতে পারি। তাহলে এইটা ইকুয়াল টু এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি কাজে লাগবে, সেখানে আমি এখানে করে রাখলাম। আচ্ছা, এবারে যে কাজটা করা সেটা আমি চলে আসি, যে নেটওয়ার্কটাকে ক্যালকুলেট করবো। নেটওয়ার্ক নেটওয়ার্ক মানে অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্ক, তারপরে তুমি মড নিয়ে তারপরে নেটটাকে লিখবো, টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক ডব্লিউ যদি বলো, সেটা W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4, চারটে স্টেপে ওয়ার্কের যোগফল হয়ে যাবে। আচ্ছা, চারটে স্টেপে ওয়ার্কের যোগফল যখন করছে, দেখো প্রথম স্টেপে ওয়ার্কটা কত হয়েছে না, মাইনাস NR কোথায় গেল ওয়ার্কটা, এই যে মাইনাস NR T2 ln V2 মাইনাস NB বাই V1 মাইনাস NB মাইনাস N স্কয়ার 1 বাই V2 মাইনাস 1 বাই V1 মাইনাস NR T2 ln V2 মাইনাস NB বাই V1 মাইনাস NB মাইনাস N স্কয়ার A ইন্টু 1 বাই V2 মাইনাস 1 বাই V1, এটা হচ্ছে স্টেপ 1।
আচ্ছা স্টেপ 2 তে কি? স্টেপ 2 তে ডেল্টা ইউ এর সঙ্গে যেটা রিলেটেড আর কি, ডেল্টা ইউ আর W2 তাহলে বেসিক্যালি তোমার সমান ছিল। স্টেপ 2 তে এটা হয়ে যাচ্ছে কত না n সিভি বার T2 মাইনাস T1 n সিভি বার n সিভি বার T1 মাইনাস T2 হবে এখানে। হ্যাঁ, আর হচ্ছে মাইনাস n স্কয়ার a 1/v3 মাইনাস 1/v2 মাইনাস n স্কয়ার a 1/v3 মাইনাস 1/v2 এইটা প্লাস সাইনটা এখানে রাখি, চারটে স্টেপে চারটে লাইন দিই। আচ্ছা স্টেপ 3 তে কি হলো? মাইনাস n আর T1 ln স্টেপ 3 তে v3 থেকে v4 এ যাচ্ছে, তাহলে v4 মাইনাস nb বাই v3 মাইনাস nb এটা হলো মাইনাস n স্কয়ার a 1/v4 মাইনাস 1/v3 এটা হলো। আর ফাইনাল স্টেপে স্টেপ 4 এ n সিভি বার T2 মাইনাস T1 এখন ফাইনাল টেম্পারেচার T2 ইনিশিয়াল টেম্পারেচার T1 মাইনাস n স্কয়ার a 1/v1 মাইনাস 1/v4 এটা। আচ্ছা এবারে খেয়াল করো যে এই যে কোয়ান্টিটিটা সমান আর অপোজিট ইন সাইন এটা কেটে গেল। আচ্ছা এবারে এই যে মাইনাস n স্কয়ার a 1/v2 মাইনাস 1/v1 এখানে দেখো তুমি মানে যদি এটাকে তুমি n স্কয়ারে কমন নিয়ে তুমি প্রত্যেকটা জিনিস দেখো এখানে 1/v2 মানে যদি মাইনাস n স্কয়ার এটা কমন নিই, মাইনাস n স্কয়ারটাকে বাদ দিয়ে দিই, 1/v2 যদি পজিটিভ সাইন নিয়ে আসে মাইনাস 1/v2 দেখো নেগেটিভ সাইন নিয়ে আসছে, মাইনাস 1/v1 নেগেটিভ সাইন নিয়ে এসছে, দেখো এই শেষে 1/v1 তোমার পজিটিভ সাইন নিয়ে এসছে। এইরকম ভাবে প্রত্যেকটা টার্ম কিন্তু আলটিমেটলি কেটে যাবে, এইটা এইটা আর এইটা, 1 2 3 4 এইটা আর এইটা, এই চারটে, এই যে চারটে টার্ম তাহলে দেখো এই মানে জাস্ট 1/v1 1/v2 1/v3 1/v4 এই প্রত্যেকটা দুবার করে থেকে উইথ অপোজিট সাইন এই পার্টটা তোমার কেটে গেল। তাহলে আলটিমেটলি যেটা পড়ে রইলো সেটা কত না, দেখো তুমি যদি মাইনাস nr T2 ln v2 মাইনাস nb বাই v1 মাইনাস nb এইরকম করে দেখলে, আর এদিকে মাইনাস nr T1 ln v4 মাইনাস nb বাই v3 মাইনাস nb এরকম ভাবে এলো। দেখো তুমি যদি মাইনাস n আর T2 ln v2 মাইনাস nb বাই v1 মাইনাস nb তুমি লিখলে তো। আজ এবার পরেরটা দেখো, পরেরটা যেটা তুমি পাচ্ছ এইটা, এবারে এইখানে খেয়াল করো যে এই যে ইকুয়েশনটা তুমি পেলে v3 মাইনাস nb বাই v4 মাইনাস nb ইকুয়াল টু v2 মাইনাস nb বাই v1 মাইনাস nb, ঠিক আছে তো? এইটাকে তুমি যদি প্লাস করে দাও, প্লাস nr T1 করে দাও, তাহলে এলেন v3 মাইনাস nb বাই v4 মাইনাস nb, আর v3 বাই v4 করলে v2 মাইনাস nb বাই v1 মাইনাস nb, তাহলে এটা হয়ে গেল ln v2 মাইনাস nb বাই হচ্ছে v1 মাইনাস nb এটা। তাহলে এবার তুমি জাস্ট মাইনাস nr বাইরে বের করে দাও, T2 মাইনাস T1 হলো ln v2 মাইনাস nb বাই v1 মাইনাস nb এটা হলো, আপনি মড নিয়ে নিলে নেটওয়ার্ক, এটা নেটওয়ার্ক মডটা নিলে কত হচ্ছে nr T2 মাইনাস T1 ln v2 মাইনাস nb বাই v1 মাইনাস nb এইটা বক্স দেওয়ার দরকার নেই, এটা যেটা হলো তোমার নেটওয়ার্কটা হচ্ছে এইটা, মানে মডটাকে নিয়ে নিচ্ছি nr T2 মাইনাস T1 ln v2 মাইনাস nb বাই v1 মাইনাস nb। আচ্ছা এবারে এফিসিয়েন্সি কি হবে? নেটওয়ার্ক বাই হিট অ্যাবজর্ব, এফিসিয়েন্সি ইটাটা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইডেড বাই হিট অ্যাবজর্ব
মানে স্টেপ 1 এ যতখানি হিট নেওয়া হতো সেটা সেটা দিয়ে তুমি ভাগ হবে মানে Q2 দিয়ে আর কি। হিট অ্যাবজর্ব এটা দেখো নেট ওয়ার্কটা কত বেরোচ্ছে না NR P2 minus Q1 ln V2 minus NB by V1 minus NB এইটা। আচ্ছা হিট অ্যাবজর্বটা কোথায় হয়েছে না Q2 সেটা বেসিক্যালি স্টেপ 1 এ দেখো Q2 এর এক্সপ্রেশনটা কত স্টেপ 1 এ NR T2 ln V2 minus NB by V1 minus NB তাহলে প্লাস NR T2 ln V2 minus NB বাই হচ্ছে দেখো V1 minus NB এটা সব কেটে কুটে গেল পড়ে রইল কত না T2 minus T1 by T2 বা or এফিসিয়েন্সিটা বেরোলো 1 minus T1 by তো দেখো যেটা ব্যাপার সেটা হচ্ছে তুমি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এফিসিয়েন্সির এক্সপ্রেশন বের করেছিল এখন ভ্যান ডাল গ্যাসের জন্য এফিসিয়েন্সি এক্সপ্রেশন বের করলে আগেরটা অনেক সহজে হয়েছিল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এক্ষেত্রে জিনিসটা হয়তো কমপ্লিকেটেড হলো কিন্তু দিনের শেষে কি দেখতে পাচ্ছ এফিসিয়েন্সিটা কিন্তু এক্স্যাক্টলি একই বেরিয়েছে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা আমি যেমন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে করে দিয়েছিলাম এইটার ক্ষেত্রে করিয়ে দিলাম এবং তোমাকে যদি আমি আরো অন্যরকম ওয়ার্কিং সাবস্টেন্সের জন্য করতে দিই না তুমি দেখবে ওই একই এক্সপ্রেশন পাচ্ছ মানে যতক্ষণ পর্যন্ত ওটা কার্নো ইঞ্জিন বা পরবর্তীকালে দেখবে যতক্ষণ পর্যন্ত ওটা রিভার্সেবল ইঞ্জিন ততক্ষণ পর্যন্ত কিন্তু এফিসিয়েন্সির এক্সপ্রেশন তুমি যেভাবেই করো না কেন সেটা সবসময় 1 মাইনাস T1 বাই T2 হবে আমি তোমাকে প্রবলেম দিতে পারি এইভাবে find the expression of efficiency for Carnot engine find the expression of efficiency of Carnot engine taking স্যার আপনার কথা শোনা যাচ্ছে না আর শোনা ভিডিওটাও যাচ্ছে না পজ এইটাই ঠিক আছে দাঁড়া হ্যাঁ স্যার শোনা যাচ্ছে না। বুঝতে পেরেছি ওই ইন্টারনেট গন্ডগোল করেছে আবার কি হবে? এত জ্বালা হয় মাঝে মাঝে আমার না সেখানে চলে আসবে খাবার এখন শোনা যাচ্ছে আমার কথা হ্যালো কথা শোনা যাচ্ছে তাই তো হ্যাঁ স্যার আর ভিডিও দেখা যাচ্ছে হ্যাঁ স্যার আচ্ছা তো দেখো যেটা প্রবলেম দিচ্ছি তোমাকে যে ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ এফিসিয়েন্সি ফর কার্নো ইঞ্জিন টেকিং দ্য গ্যাস টেকিং the following gas as the working substance which obeys the equation of state বলে 1 নম্বর করবে বা P into V minus NB equal to nRT এর জন্য করবে আর 2 নম্বর হচ্ছে P plus n square a by V square into V equal to nRT তাহলে বাকি যে দুটো আইডিয়াল গ্যাস এবং হ্যান্ডাল গ্যাস তো অলরেডি করা আছে তা বাকি দুটোর জন্য তুমি জাস্ট বাড়িতে একটু কষে দেখবে ঠিক আছে এবং যেটা দেখবে যে এফিসিয়েন্সি কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে এক্স্যাক্টলি একই বেরোবে যদি তুমি সিঙ্কের টেম্পারেচার T1 এবং সোর্সের টেম্পারেচার T2 নাও দেখবে এফিসিয়েন্সিটা তোমার এক্স্যাক্টলি একই বেরোচ্ছে
তাহলে এইরকম করে তোমার যা খুশি মানে যা খুশি ওয়ার্কিং সাবস্টেন্স তুমি নাও, সেটা এক্সপেরিমেন্ট করলে তো তুমি করবে মানে এক্সপেরিমেন্টটা তো আলাদা কথা, সেটা তোমার আয়ত্তের বাইরে। এটা কথা হচ্ছে কি, তুমি যে কোনো ওয়ার্কিং সাবস্টেন্স নাও যেগুলো তুমি ট্যাকেল করতে পারো, রাদার ট্যাকেল করতে পারলে তুমি দেখবে এফিসিয়েন্সিটা সবসময় কিন্তু 1 - Q1/2 বেরোয়। ঠিক আছে? তাহলে এইখান থেকে তুমি নিশ্চয়ই এখন মানে আমি এখনো ফর্মাল প্রুফ আমার বাকি আছে। কিন্তু এই ২ একটা এক্সাম্পল দিয়ে তুমি নিশ্চয়ই এরকম একটা জিনিস দাবি মানে এরকম জিনিস একটা দাবি করতে ইচ্ছে করছে রাদার, যে এফিসিয়েন্সিটা তোমার ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স হবে। আইডিয়াল গ্যাস কোথায়, ভ্যান ডার গ্যাস কোথায়? দুজনের ক্ষেত্রে এফিসিয়েন্সি তোমার এক্সাক্টলি একই বেরোবে। বাকি তুমি দুটোর ক্ষেত্রে করতে দিচ্ছি, তার ক্ষেত্রে দেখবে এফিসিয়েন্সির এক্সপ্রেশনটা এক্সাক্টলি একই বেরোবে। ঠিক আছে? তো সেখান থেকে যেটা বোঝা গেল যে কার্নো সাইকেলের এফিসিয়েন্সিটা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স। এটা বুঝতে পারলে? হ্যাঁ। ঠিক আছে? কার্নো সাইকেলের এফিসিয়েন্সি যে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স, সেই জায়গাটা এখন আমরা বুঝতে পারলাম। এই যে দুটো কাজ দিয়েছে, এটা বাড়িতে কষে দেখো। আচ্ছা, আর এবার আমি একটা অন্য কাজ করি। অন্য কাজ হচ্ছে যে দেখো, তুমি কার্নো ইঞ্জিন তার জন্য এফিসিয়েন্সি ক্যালকুলেট করেছো। কার্নো ইঞ্জিন কিন্তু বিভিন্ন ওয়ার্কিং সাবস্টেন্স, সেটাকে নিয়ে তুমি এফিসিয়েন্সি ক্যালকুলেট করছো। এখন যেটা করবো, আমি একটা রিভার্সেবল ইঞ্জিন কনসিডার করব, যে রিভার্সেবল ইঞ্জিনটা হচ্ছে কার্নো ইঞ্জিন নয়। ঠিক আছে? তো সেরকম একটা ইঞ্জিন আমি এখানে ভাবছি, সেটাকে বলা হচ্ছে দ্য স্টার্লিং ইঞ্জিন। মানে অনেক ওরকম ইঞ্জিন হয়, সেরকম একটা আর কি স্টার্লিং ইঞ্জিন। এটা একটা রিভার্সেবল ইঞ্জিন, কিন্তু নট কার্নো ইঞ্জিন। দিস ইজ এ reversible engine which consists of four, আচ্ছা 4 steps বললে reversible টা লিখতে হবে। consists of 4 steps। স্টেপস গুলো অবশ্যই রিভার্সেবল, কারণ ওভারঅল ইঞ্জিনটা হচ্ছে তোমার একটা রিভার্সেবল ইঞ্জিন। আচ্ছা, কি কি সেটা? তো স্টেপ 1 সেটা হচ্ছে আইসোথার্মাল রিভার্সেবল এক্সপানশন। আইসোথার্মাল রিভার্সেবল এক্সপানশন, এটা প্রথমটা হচ্ছে কম্প্রেশন, সরি, আইসোথার্মাল রিভার্সেবল কম্প্রেশন। compression from P1 V1 to P2 V2, P1 V1 to P2 V2 at temperature T1, P1। স্টেপ 2 টা হচ্ছে তোমার an isocoric reversible process and isocoric মানে ভলিউমটা কনস্ট্যান্ট আছে, isocoric reversible process isoconic reversible process from P2 V2 to from P2 V2 to P3 V2, মানে ভলিউমটা কনস্ট্যান্ট থাকছে আইসোকরিক প্রসেসে, আর টেম্পারেচার চেঞ্জ হবে, and temperature changes from T1 to T2. Step 3
এবার হচ্ছে এক্সপানশন আর আইসোথার্মাল and isothermal reversible expansion from তোমার এটা তো কতদূর গেছে স্টেপ সি তে পিসি ভি4 এ গেছে তাহলে an isothermal reversible expansion from পিসি ভি2 টু পিসি ভি2 থেকে পি4 ভি1 এ গেলাম at temperature T2 আর টেম্পারেচার T2 তে মানে এখান থেকে টেম্পারেচার T2 পৌঁছে এখানে টেম্পারেচার তোমার কনস্ট্যান্ট থেকে যাবে আইসোথার্মাল প্রসেস বলে আর ফাইনালি স্টেপ 4 এ কি হচ্ছে an adiabatic reversible process an adiabatic reversible process from P4 V1 to adiabatic কেন isochoric an isochoric reversible process from P4 V1 to P1 V1 when temperature changes from T2 to T1 আগের জায়গায় ফিরে যাবে তো এই হচ্ছে করসপন্ডিং চারটে স্টেপস আচ্ছা এবারে এই যে চারটে স্টেপস হলো সেই চারটে স্টেপসকে তুমি যদি ধরো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো এই বরাবর তুমি প্রেসার লেখো এই বরাবর ভলিউম লেখো ছবিটা কেমন হবে এরকম দেখতে কেন দেখো এইখান থেকে তোমার প্রথমে দেখতে হবে এইখান থেকে এখানে গিয়ে পৌঁছালো যখন টেম্পারেচারটা তোমার T1 মানে এইখানে প্রেসার ছিল একটা করে তুমি আইসোথার্মালি এটা কম্প্রেশন হলো মানে তুমি বেসিক্যালি এখানে ছিলে P1 V1 এ এখানে তুমি এসে পৌঁছালে কোথায় না P2 তে V2 তে তারপরে হয়ে গেল আইসোকোরিক প্রসেস আইসোকোরিক প্রসেসে ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে সেখানে বেসিক্যালি ভার্টিক্যাল লাইন তুমি পেলে যেটা গিয়ে তোমার যেটা হলো ভলিউমটা কিছু চেঞ্জ হলো না প্রেসারটা পিসি থেকে ভিটুতে চলে গেল তারপর এখানে চলে এলে যখন টেম্পারেচারটা তোমার T2 তে ফিক্সড হয়ে আছে যে কোথায় পৌঁছালো না P4 ভি স্টেপ সি তে কি হলো জানো P4 ভি1 এ গিয়ে তুমি পৌঁছালে আর ফাইনালি দেখো P1 তুমি পৌঁছালে কারণ এই হচ্ছে তোমার চারটে স্টেপ এইখান থেকে এখানে গেল এখান থেকে এখানে গেল এখান থেকে এখানে গেল এই হচ্ছে তোমার চারটে স্টেপ তাহলে এবারে আমি এখানে ছবিটা আঁকার সময় ওটাকে আজ যেন আইডিয়াল গ্যাস ধরে নিয়েছি ঠিক আছে মানে আইডিয়াল গ্যাস ছাড়া অন্য গ্যাস হলো ছবিটা হয়তো অন্যরকম হতো কিন্তু আলটিমেট রেজাল্টটা কিন্তু একই বেরোবে আসলে এবারে আমি যেটা করব সেটা হচ্ছে আইডিয়াল গ্যাসকে ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে ধরে নিয়ে এটা কিন্তু কার্নো ইঞ্জিন না অন্য একটা রিভার্সিবল ইঞ্জিন যেটাকে স্টার্লিং ইঞ্জিন নাম দিচ্ছি তো এখানে ওই সহজটার জন্য আমি করে দেখি তাহলে আইডিয়াল গ্যাসের জন্য আইডিয়াল গ্যাসকে ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে নিয়ে তাহলে স্টার্লিং ইঞ্জিনের এফিসিয়েন্সিটাকে আমি ক্যালকুলেট করি তাহলে নেক্সট যেটা আমি করবো যে টেক n mole of an ideal gas as the working substance. N mole of an ideal gas as the working substance. ঠিক আছে? তাহলে তুমি দেখো স্টেপ 1 এ
সার্টেনলি ইন্টারনাল এনার্জি চেঞ্জ তোমার 0 হবে, কারণ তুমি জানো। আর এখানে একটা জিনিস আগেরটা করা হয়নি, তুমি যদি আগেরটা করে নাও না, মানে আগেরটায় যদি somehow তো সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিউটাকে ক্যালকুলেট করে, যেটা ডেল্টা ইউ 1 প্লাস ডেল্টা ইউ 2 প্লাস ডেল্টা ইউ 3 প্লাস ডেল্টা ইউ 4 দিস শুড বি ইকুয়াল টু 0। তুমি করে দেখতে পারো আর কি, মানে এটা যেহেতু তোমার ইন্টারনাল এনার্জি একটা স্টেট প্রপার্টি, তাহলে পুরো সাইকেলটা ঘুরে এলে সেটা 0 বেরোবে। প্রত্যেকটা স্টেপে যে ইন্টারনাল এনার্জি গুলো ক্যালকুলেট করেছে সেগুলো যোগ করে তুমি দেখে নিতে পারো। যাক, চলো, ডেল্টা ইউ 1 হচ্ছে 0, ওয়ার্কটা হচ্ছে মাইনাস এনআর টি1 এলএন ভি2 বাই ভি1, কারণ ইনিশিয়াল টেম্পারেচার টি1 তুমি নিয়েছিলে, ফাইনাল ভলিউমটা ভি2, ইনিশিয়াল ভলিউমটা ভি1, সেখানে এটা হচ্ছে মাইনাস এনআর টি1 এলএন ভি2 বাই ভি1। আচ্ছা, এই স্টেপে অ্যাকচুয়ালি হিটটা অ্যাবজর্ব করতে হয়। হ্যাঁ, সেখানে মানে Q1 দ্বারা এটা 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 এখানে সরি, এখানে টেম্পারেচারটা কম, এটা Q1 হবে, Q2 না, এখানে Q1। হিট ইনভলভ Q1টাকে হচ্ছে ওয়ার্কের সঙ্গে, দেখো ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ, যেহেতু তাহলে ডেল্টা ইউ যেহেতু 0 হয়ে যাচ্ছে, তাহলে কিউ আর ডব্লিউ একে অপরের অপোজিট সাইন হয়ে যাবে, তাহলে এন আর Q1 এলএন ভি2 বাই ভি1, এটা হবে স্টেপ 1 হবে। স্টেপ 2, এক্ষেত্রে হিট, আমি শুধু কার্নো সাইকেলটা মাথায় ঢুকে যাচ্ছে। আচ্ছা চলো, স্টেপ 2। স্টেপ 2 দেখো, স্টেপ 2টা হচ্ছে আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেসে যদি ভলিউমের কোনো চেঞ্জ হয় না, সেই জন্য ওয়ার্কটা কত হবে তোমার 0 হয়ে যাবে। মানে আইসোকোরিক প্রসেস যেহেতু ভলিউমের কোনো চেঞ্জ হবে না, সেই জন্য ওয়ার্কটা 0 হয়ে যাচ্ছে। এবারে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি আর হিটের চেঞ্জ যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে যদি কিছু হয় আদৌ আর কি, সেটা হচ্ছে কিউ, সেটা কত না ডেল্টা ইউ 2, যেটা সেটা বেসিক্যালি জাস্ট আমার এখানে বসিত। ডেল্টা ইউ 2টা তুমি জানো, এন সিভি বার, ফাইনাল টেম্পারেচার T1, ফাইনাল টেম্পারেচার এখানে T2, তাই তো, ইনিশিয়াল টেম্পারেচার T1, তাহলে এন সিভি বার T2 মাইনাস T1। ঠিক, স্টেপ 3 আগেরটার মতোই, স্টেপ 1 এর মতো ডেল্টা ইউ 3 টা বেসিক্যালি 0, W3 ইকুয়াল টু মাইনাস এন আর টেম্পারেচার এখন T2 আছে, এলএন তোমার যে ভলিউমটা তোমার স্টেপ 3 তে কোথা থেকে কোথায় যেন যাচ্ছে, স্টেপ 3 তে হচ্ছে এটা তো, এটা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, ভি2 থেকে ভি1 এলএন ভি1 টু ভি2, বা তুমি এটাকে চাইলে এইরকম ভাবে লিখতে পারো এনআর টি2 এলএন ভি2 বাই ভি1। মানে এখানে যেটা আছে আমি জাস্ট নেগেটিভ সাইনটাকে, মানে মানে এখানে ভি2 বাই ভি1 আছে বলে এটাকে ভি2 বাই ভি1 করবো, যেখানে ছিল ভি1 বাই ভি2, তাহলে ভি2 বাই ভি1 করলে একটা মাইনাস এক্সট্রা চলে আসবে, সেই মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে এনআর টি2 এলএন ভি2 বাই ভি1 হবে স্টেপ 3 তে। আর স্টেপ 4 এ হয়ে যাচ্ছে তোমার আবার W4 ইকুয়াল টু 0, কারণ আইসোকোরিক প্রসেস, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি W ডেল্টা ইউ 4 যেটা, সেটা হচ্ছে তোমার কিউ, এইটাকে এক কাজ, এটা কিউ প্রাইম বলে, এটা কিউ ডবল প্রাইম বলে, এইটা এটা কত হবে এন সিভি বার, ফাইনাল টেম্পারেচার T1, ইনিশিয়াল টেম্পারেচার, এটা হয়ে গেল। দেখো 4টে স্টেপে আমি, মানে আইডিয়াল গ্যাস বলে আমার কিছু সুবিধা পাওয়া গেছে আর কি, এটা আমি করলাম 4টে স্টেপ। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, এটাকে কিউ প্রাইম লিখলে হবে না, এইটাকে তুমি লেখো আইসোকোরিক প্রসেস, তো হ্যাঁ ঠিকই আছে, কিউ 2 কোনটা লিখলাম, প্রথম স্টেপটা হচ্ছে ডেল্টা ইউ 1 W1 Q1, ঠিক আছে। স্টেপ 2 তে হচ্ছে W2 ডেল্টা ইউ 2 ইকুয়াল টু হচ্ছে তোমার কিউ প্রাইম, সেটা 0 হলো। আচ্ছা, এই এতে
স্টেপ 3 টা একটুখানি অন্যরকম ভাবে লেখা উচিত। সরি, ওটা কাটছি কেন? এটা ঠিকই আছে। এটাকে তুমি এইটাই লিখছো, যেমন লেখো nR T2, শুধু মাইনাসটাকে প্লাস করে দিলে। আসলে আমি হিটটাকে লেখা হয়নি এখানে। কিউ যেটা দেখো এই স্টেপ 3 তে হিটের চেঞ্জ যেটা, সেটা হচ্ছে Q2। যেহেতু ডেল্টা ইউটা 0 হয়ে গেছে, তাহলে ওয়ার্ক এবং হিট তারা সমান বাট অপোজিট ইন সাইন হয়ে যাবে। এটা হয়ে যাচ্ছে কত এখানে? nR T2 ln মাইনাস হতে প্লাস হয়ে যাবে nR T2 ln V1/V2। ঠিক আছে, ঠিক আছে, ভালো। তাহলে দেখো প্রত্যেকটা স্টেপে আমি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, ওয়ার্ক, হিট, ইন্টারনাল এনার্জি, এখানে জিরো ওয়ার্ক সব ক্যালকুলেট করে ফেললাম। এবারে তোমার নেট ওয়ার্কটা কতটা? নেট ওয়ার্ক ডব্লিউ যদি করো তাহলে W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4। আচ্ছা, W1টা কত? মাইনাস nR T1 ln V2/V1। W2টা হচ্ছে তোমার 0। W3টা হচ্ছে মাইনাস মাইনাস বা প্লাস যাই কিছু লেখো, মাইনাস প্লাস লিখলে nR T2 ln V2/V1 এটা। তারপরে যদি মড নাও, তো তখন কি হয়ে যাচ্ছে, একটা নেগেটিভ সাইন তোমার এক্সট্রা এসে গেলে মড হয়ে যাচ্ছে। তাহলে তুমি এখানে দেখো এটা মাইনাস nR T1 ln, আসলে এটা একটুখানি বলে নিই। এইটা একটুখানি মানে একটা ব্যাপারটা দেখো, প্রথম স্টেপটা খেয়াল করো। প্রথম স্টেপটা থেকে কিন্তু ওটা কম্প্রেশন, তো প্রথম স্টেপটা যদি কম্প্রেশন হয় তাহলে V2টা অ্যাকচুয়ালি লেস দ্যান V1। স্টেপ 1টা দেখো, V1 থেকে V2, অ্যাকচুয়ালি V2টা ছোট, V1টা বড়। তাহলে এটাকে মাথায় রাখতে হবে। সেই জন্য এইটাকে না তুমি চাইলে nR T1 ln V1/V2 যদি এইরকম ভাবে লেখো, তাহলে কম্প্রেশন একটা পজিটিভ পরিষ্কার ভাবে বুঝতে পারবে। আর হিটটা তুমি এইরকম ভাবে nR ডেল্টা ইউ, তো এটা সমান, মানে ঠিক আছে, এটা এটা হয়তো যেমন আছে তেমন তুমি রেখে দিতে পারো, অথবা এটাকে মাইনাস সাইন দিয়ে মাইনাস nR T1 ln V1/V2 এভাবে রাখতে পারো, যেটা খুশি। সেটা খুব একটা অসুবিধা নেই। nR T2 যেমন আছে সেরকম থাকতেই পারে। স্টেপ 1-এ অসুবিধা নেই, এটা তোমার কাজে লাগবে না। আচ্ছা, ঠিক আছে, দেখো তাহলে এবারে দেখো এইটাকে তুমি চাইলে nR T1 ln এটা V1/V2 করো, আর এইটাকে লেখো মাইনাস nR T2 ln V1/V2। কারণটা কি, V2টা কিন্তু V1 এর থেকে বড় না? হ্যাঁ, এখানে V1টা V2 থেকে বড়। আমি প্রথম স্টেপটা কম্প্রেশন, ছবিটা খেয়াল করো। প্রথম স্টেপটা কম্প্রেশন, তাহলে V1 এবং V2 এর মধ্যে V1টা বড় দেন V2, সেই জন্য আমি ln V1/V2 এইরকম ভাবে লিখছি। তাহলে এখান থেকে তুমি যদি নেটওয়ার্কটাকে ক্যালকুলেট, তাহলে আচ্ছা এটা হয়ে গেল কত, তাহলে ডব্লিউটা হয়ে গেল মাইনাস nR T2 - T1 ln V1/V2। দেখো এখানে এখানে একটা মাইনাস সাইন ছিল, তাহলে মাইনাসটা কমন নিয়ে নিলে এটা T2 - T1 হয়ে যাচ্ছে, ln V1/V2 হয়ে যাচ্ছে। তাহলে নেটওয়ার্ক যেটা যেটা নেটওয়ার্ক এরকম ম্যাগনিটিউড দিয়ে লিখবে তুমি, সেটা কত, nR T2 - T1 ln V1/V2 এইটা। আচ্ছা, তাহলে এফিসিয়েন্সি যখন ক্যালকুলেট করবে এইটা ডিভাইডেড বাই হিট অ্যাবজর্ব, তাহলে এফিসিয়েন্সি এটা হচ্ছে, স্যার আগের পেজটা আরেকবার দেখান। হ্যাঁ দেখা দেখাচ্ছি, নেট ওয়ার্ক বাই হিট অ্যাবজর্ব মানে Q2। এটা nR T2 - T1 ln V1/V2। আর Q2টা কোথায় দেখো, তোমার হাই টেম্পারেচারে যেটা হয়েছে
এই যে Q2 হচ্ছে nRT2 ln V1 by V2, nRT2 ln V1 by V2, দেখো সব কেটে কুটে গেল, তাহলে ইটাটা কত বেরোলো দেখো পরিষ্কার সেই 1 মাইনাস মানে আচ্ছা এইটা হয়ে যাচ্ছে সব কেটে কুটে গিয়ে T2 মাইনাস T1 বাই T2 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি দেখো এফিসিয়েন্সিটা সেই কার্নো ইঞ্জিনের জন্য যা হয়েছিল এক্স্যাক্টলি সেটা বেরিয়ে গেল, সেটা কত, সেটা ইকুয়াল টু 1 মাইনাস T1 বাই T2। তো এক এফিসিয়েন্সি এক্সপ্রেশনটা পেলে। তাহলে এখন দেখো খেয়াল করে, এখন হচ্ছে ইঞ্জিনটা রিভার্সেবল ইঞ্জিন বা নট কার্নো ইঞ্জিন, ইঞ্জিনটা রিভার্সেবল ইঞ্জিন বাট নট কার্নো ইঞ্জিন। তাহলে এখান থেকে দেখো তোমার পরিষ্কার বুঝতে পারছো যে যে যদি তোমার মানে লো টেম্পারেচার রিজার্ভার এবং হাই টেম্পারেচার রিজার্ভার তার টেম্পারেচারটা T1 এবং T2 তাতে কিন্তু ফিক্স করে দাও, মানে সিঙ্কের টেম্পারেচার T1 সোর্সের টেম্পারেচার T2 এই দুটোকে তুমি ফিক্স করে দাও, তার মাঝে যদি কার্নো ইঞ্জিন ছাড়াও স্টার্লিং ইঞ্জিন আরো যে সমস্ত রিভার্সেবল ইঞ্জিন থাকে সেগুলোকে তুমি ফিট করো, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এফিসিয়েন্সির এক্সপ্রেশনটা একই বেরোবে। তার মানে এইখান থেকে তুমি একটা কনক্লুড করতে পারো যে অল রিভার্সেবল ইঞ্জিনস আর ইকুয়ালি এফিশিয়েন্ট। মানে অল রিভার্সেবল ইঞ্জিনস আর ইকুয়ালি এফিশিয়েন্ট, তার মানে কার্নো ইঞ্জিন ছাড়া অন্য রকমের রিভার্সেবল ইঞ্জিন হতে পারে, ওয়ার্কিং সাবস্টেন্সটা আইডিয়াল গ্যাস হয়ে অন্য কোনো গ্যাস হতে পারে। তাহলে প্রত্যেকের জন্যই কিন্তু একই জিনিস তুমি দেখতে পাচ্ছ, মানে প্রত্যেকের ক্ষেত্রেই মানে এটাকে জেনারেলি তুমি বলতে পারবে আর কি। মানে আমি বলছি যে ওয়ার্কিং সাবস্টেন্স উপর ডিপেন্ড করলো না, তোমার রিভার্সেবল ইঞ্জিন বা কার্নো ইঞ্জিন না অন্য ইঞ্জিন তার উপরেও ডিপেন্ড করলো না। তার মানে এটা দাঁড়াচ্ছে যে সোর্স এবং সিঙ্কের টেম্পারেচার কিন্তু T2 এবং T1 তুমি ফিক্স করে দাও, তার মধ্যে যে কোনো রিভার্সেবল ইঞ্জিন ইউজ করো, যে কোনো ওয়ার্কিং সাবস্টেন্স ইউজ করো, প্রত্যেক ক্ষেত্রে এফিসিয়েন্সিটা তোমার এক্স্যাক্টলি একই হবে। আর যেহেতু ইঞ্জিনের ক্ষেত্রে তোমার এটা আমি পরে আবার দেখাবো ভালো করে, যেহেতু ইঞ্জিন আলটিমেটলি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম করে, এবারে পরিষ্কার ব্যাপার যে রিভার্সেবল ইঞ্জিনের ক্ষেত্রে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হচ্ছে সবসময় বেশি হয়, মানে এক্সপানশন ওয়ার্ক বা ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম সবসময় বেশি হয়। ইরিভার্সেবল ইঞ্জিনের ক্ষেত্রে এফিসিয়েন্সিটা রিভার্সেবল ইঞ্জিনের থেকে কম হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক আর সেটাকে তোমার জেনারেলিও প্রুভ করা যায়। তা সেটা আমরা এবারে আসবো। তাহলে দেখো, তাহলে আমি স্টার্লিং ইঞ্জিনটাকে ধরে তার মতো করে পিভি ডায়াগ্রামটা এঁকে তার যে 4টে স্টেপে ইন্টারনাল এনার্জি চেঞ্জ, হিট এবং ওয়ার্ক ক্যালকুলেট করে সেখান থেকে এফিসিয়েন্সির এক্সপ্রেশন বের করলাম, সেই জায়গাটা কি কারো কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে কি? স্যার এখানে রিজার্ভারের টেম্পারেচার গুলোর সাথে ভলিউমের চেঞ্জটাকেও তো আমায় ফিক্সড রাখতে হবে দুটো ইঞ্জিনের ক্ষেত্রে, না, ভলিউম দরকার নেই, চেঞ্জটাকে। দরকার নেই, ভলিউমের চেঞ্জ কেটে যাবে। হ্যাঁ, ভলিউমের চেঞ্জ তুমি যাই নাও না কেন, অন্য যদি তুমি নাও না, তাহলে আলটিমেটলি কিন্তু তোমার ওই ভলিউম টলিউম সব কেটে কুটে যাবে। ধরো আমি যদি আজকে ভি ওয়ান ভি টু ভি3 ভি4 ইত্যাদি ব্যবহার না করে আমি প্রাইম ব্যবহার করতাম, তাহলে আলটিমেটলি কি হতো, দিনের শেষে তো তার নিজের জন্য জিনিসটা কেটে চলে যাবে না, ঠিক আছে? ধরো আজকে যদি আমি এই যে এফিসিয়েন্সি ক্যালকুলেট করেছি, তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যেমন ভি ওয়ান থেকে পি2 গেল, তারপর পি3 গেল, পি4 গেল। হ্যাঁ, এবারে স্টার্লিং যে ইঞ্জিনটা তার ক্ষেত্রে তুমি ধরে নাও P1 ওখানকার P1 V1 এখানকার P1 V1 ইত্যাদি ক্ষেত্রে আলাদা আলাদাও যদি হয়, তাহলে আলটিমেটলি কেটে কুটে গিয়ে তো এফিসিয়েন্সির এক্সপ্রেশন তো 1 মাইনাস T1/T2 বেরোবে, তাই না? ওটা ওটা ইম্পর্টেন্টই না, বুঝছো? হ্যাঁ স্যার। তাহলে এবারে দেখো, এই যে আমি যে আলোচনাগুলো করলাম সেইখান থেকেই বেসিক্যালি তোমার কার্নো থিওরেমটা আসছে। সেটা হচ্ছে এই যে if the engines are connected to if the engines are connected to two same pair of heat reservoir, মানে বলছি দেখো, if the engines are connected to two same pair of heat reservoir, টুটা দরকার নেই তাহলে, মানে পেয়ার বলেছি বলে আর টুটা দরকার নেই। if the engines are connected to same pair of heat reservoir, মানে সোর্সটা প্রত্যেকটার জন্য ফিক্স, সিঙ্কটা প্রত্যেকের জন্য ফিক্স রিজার্ভার, দেন কি হবে, 1 নম্বর হচ্ছে all reversible engines are
ইকুয়ালি এফিশিয়েন্ট, অল রিভার্সেবল ইঞ্জিনস আর ইকুয়ালি এফিশিয়েন্ট, আর কি অল reversible engines are less efficient than the reversible. তাহলে সমস্ত রিভার্সেবল ইঞ্জিনগুলো ইকুয়ালি এফিশিয়েন্ট, আর ইরিভার্সেবল ইঞ্জিনের এফিসিয়েন্সিটা হচ্ছে রিভার্সেবলের থেকে কম হচ্ছে। ঠিক আছে? তাহলে এই দুটো হচ্ছে তোমার কার্নোস থিওরেম। আর এবারে এই কার্নোস থিওরেমটা আমাদের থিওরেমগুলোকে আমাকে প্রুভ করতে হবে। মানে যে কার্নোস থিওরেমগুলো আমি জাস্ট কিছু অবজারভেশনস থেকে, মানে আমি হয়তো আইডেল গ্যাস, ভ্যান ডার গ্যাস বা আরো ২-৪ টা গ্যাসের জন্যে আমি এফিসিয়েন্সি ক্যালকুলেট করলাম। সেটা যে তোমার মানে প্রত্যেক ক্ষেত্রেই সমান হবে এটা তো আর ওই একটার জন্য দেখিয়ে বলে দিলে হবে না, না? তাই না? একটার জন্য তো দেখালে হবে না সেটা। জেনারেল প্রুফটাকে করতে হবে না? কোনটা কি হয়ে গেল রে ভাই? যাহ, কোনটা কি একটা হয়ে গেছে। নেটটা কতটা আছে দেখে নেবো বলে। সরাতেই পারছি না কোনোভাবে। যাকে মানে চলে গেলে আমায় একটু বলবে, হ্যাঁ? যদি দেখি যে মানে তোমার শুনতে বা কিছু অসুবিধা সেটা আগে থেকে বলবে। আচ্ছা চলো। দেখো তাহলে এইবারে এই যে প্রুফ গুলো, এই প্রুফ গুলোর একটু ভালো করে খেয়াল করবে, হ্যাঁ? তোমরা ক্লসিয়াস স্টেটমেন্ট, কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট তার ইকুইভ্যালেন্স প্রুফ করেছো। সেখানে তোমার ওই যে ইঞ্জিন ছিল, হিট পাম্প ছিল, তারপর কাপেল করেছিল ইত্যাদি ইত্যাদি। সেই রকমই প্রুফটা হবে, কিন্তু এইগুলো না খুব ভালো করে বুঝে বুঝে না করলে তুমি কিন্তু করতে পারবে না। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এটা একাধিক রকম প্রুফ করা যেতে পারে, অনেক পসিবিলিটি আছে এগুলো প্রুফ করার আর কি, কিন্তু আমরা একটা পার্টিকুলার ওয়েতে তোমাদের শেখাচ্ছি ওরকম ইঞ্জিন, হিট পাম্প, হ্যানা ত্যানা এইসব কাপেল টাপেল ব্যবহার করে আর কি। তোমরা একটুখানি ভালো করে খেয়াল করো। তাহলে প্রথমে দেখো মানে প্রুফ অফ কার্নোস থিওরেম 1টা। কার্নোস থিওরেম 1টা আমরা প্রুফ করবো। মানে আমি যেটা দেখাতে চাইছি যে অল রিভার্সেবল ইঞ্জিনস আর ইকুয়ালি এফিশিয়েন্ট। তাহলে এবারে আমি তার জন্য যেটা করব, এই ধরনের প্রুফ গুলোকে মেথড অফ কন্ট্রাডিকশনে প্রুফ করব। মেথড অফ কন্ট্রাডিকশনে প্রুফ করা মানে যেটা অ্যাকচুয়ালি হয় তার উল্টোটাকে ধরবো, ধরে সেই মতো করে জিনিসটাকে ক্যালকুলেট করবো। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি যে যে ধরো দুটো ইঞ্জিন কনসিডার করলাম। ছবিটা প্রথমে এঁকে নিই। ধরো এইটা হচ্ছে হাই টেম্পারেচার রিজার্ভার, যার টেম্পারেচার T2। একটা লো টেম্পারেচার রিজার্ভার যার টেম্পারেচার T1 ধরো, হ্যাঁ? একটা হাই টেম্পারেচার রিজার্ভার, একটা লো টেম্পারেচার রিজার্ভার আছে যার টেম্পারেচার T2 এর টেম্পারেচার T1। ঠিক আছে? আর এবারে এর মধ্যে আমি দুটো ইঞ্জিন মানে রিভার্সেবল ইঞ্জিন কানেক্ট করছি। ধরে নাও এই রিভার্সেবল ইঞ্জিনটা E1, যে তোমার কিছুটা হিট নিয়ে কিছুটা ওয়ার্ক জাস্ট দেবে। ধরে নাও বা এটা ডব্লু প্রাইম বা ডব্লু লিখতে পারি আমি। তো এই যে ইঞ্জিনটা সে কি করেছে না, হাই টেম্পারেচার রিজার্ভারে Q2 অ্যামাউন্ট হিট নিল, লো টেম্পারেচার রিজার্ভারে Q1 অ্যামাউন্ট হিট ছেড়ে দিল, মাঝে ওয়ার্কটা করলো, সেটা তো Q2 মাইনাস
Q1। আচ্ছা, এবার এইখানে আমি আরেকটা ইঞ্জিন নিচ্ছি E2, যে কি করছে, এইখান থেকে ধরে নাও এই Q2 প্রাইম অ্যামাউন্টে হিট নিচ্ছে, লো টেম্পারেচার হিসেবে ধরে নাও সে একই পরিমাণ হিট ছাড়ছে, মাঝপথে যে ওয়ার্কটা করে বেরিয়ে গেল সেটা হচ্ছে Q2 প্রাইম মাইনাস Q1 এটা। এবং দেখো আলাদা করে যদি ইঞ্জিনগুলোকে কনসিডার করো কোনো অসুবিধা নেই, এটা তোমার সকল যে কোনো ক্লসিয়াস স্টেটমেন্ট বা কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট ইত্যাদি কিছুই ভায়োলেট করছে না। তোমার একটা ইঞ্জিন যে হাই টেম্পারেচার রিজার্ভার থেকে একটা হিট নিল, লো টেম্পারেচার হিসেবে কিছুটা ছাড়লো, মাঝপথে বাকিটাকে ওয়ার্ক করলো, এও তাই। এবারে দুটো ইঞ্জিন, দুটোই রিভার্সেবল ইঞ্জিন, আমি ধরে নিয়েছি দুটো ইঞ্জিনের এফিসিয়েন্সিটা আলাদা, এইটা ধরে নিয়ে আমি স্টার্ট করছি আর, ঠিক আছে। তাহলে ধরো যেটা হলো আমি উই ফার্স্ট assume that U1 is more efficient than E2, তার মানে eta of U1 টা greater than eta of E2। আমি এই মানে আমি প্রথমে অ্যাজিউম করে নিলাম একটা কিছু, যদি দেখো যেটা অ্যাকচুয়ালি পরে ওটা কন্ট্রাডিক্ট করবো, কারণ আমাকে দেখাতে হবে যে অল রিভার্সেবল ইঞ্জিন আর ইকুয়ালি এফিশিয়েন্ট। এখানে যে E1 E2 তারা সব রিভার্সেবল ইঞ্জিন, তারা কি করছে, আমি প্রথমে অ্যাজিউম করে নিচ্ছি যে U1 ইজ মোর এফিশিয়েন্ট দ্যান E2, অর্থাৎ ইটা E1 গ্রেটার দ্যান ইটা E2। তো এখানে খেয়াল রাখবে যে E1 E2 both are রিভার্সেবল। তাহলে দেখো ইটা E1 যদি গ্রেটার দ্যান ইটা E2 হয়, খেয়াল করো তোমার এই যে প্রথম ইঞ্জিনের এফিসিয়েন্সিটা কত, তার জন্য ওয়ার্ক ডিভাইডেড বাই Q2, এটা গ্রেটার দেন, এটা কত হবে, এর জন্য যে ওয়ার্ক ডিভাইডেড বাই Q2 প্রাইম, এটা। এবার এখান থেকে দেখো W জায়গায় তুমি বসাতে পারছো কত, Q2 মাইনাস Q1 বাই Q2 টা গ্রেটার দেন Q2 প্রাইম মাইনাস Q1 বাই Q2 প্রাইম, এইটা। এখান থেকে যেটা দাঁড়াচ্ছে 1 মাইনাস Q1 বাই Q2, 1 মাইনাস Q1 বাই Q2 গ্রেটার দেন 1 মাইনাস Q1 বাই Q2 প্রাইম, এটা হলো। তো সেখান থেকে দেখো যেটা দাঁড়াচ্ছে 1 1 কেটে গেল, মাইনাস মাইনাসে করলে এটা উল্টো দিকে। সেকেন্ড ইঞ্জিনটার জন্য ওটাকে ডাব্লিউ প্রাইম লিখতে হবে না? না আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও সরি, ডব্লিউ প্রাইম, হ্যাঁ হ্যাঁ ডব্লিউ প্রাইম, দুটো আলাদা, মানে আমি Q1টা শুধু আলাদা করছি, ওই এক করছি, আর বাকি দুটো তো অটোমেটিক্যালি চেঞ্জ হবে, এখানে Q2 ডব্লিউ করলে এখানে Q2 প্রাইম ডব্লিউ প্রাইম। আর এবারে দেখো 1 1 কেটে গেল, তাহলে 1 1 কেটে গিয়ে মাইনাসটাকে হটিয়ে দাও যদি, তাহলে এটা হচ্ছে যে Q1 বাই Q2 টা অ্যাকচুয়ালি লেস দেন Q1 বাই Q2 প্রাইম হয়ে যাবে, এটা এদিকে এটা এদিকে চলে গেলে, এটা কেটে গেল, তাহলে এখান থেকে এটা দাঁড়াচ্ছে Q2 প্রাইমটা ইজ অ্যাকচুয়ালি লেস দেন Q2। এইটা আমি একটু করে রাখলাম, এটা আমার পরে কাজে লাগবে, যখন আমি ওটাকে উল্টে দিয়ে ইঞ্জিন হিট পাম্প কাপল হিসেবে দেখবো না, তখন এই কোনটা বেশি কোনটা কম তার উপরে নির্ভর করে ঠিক হবে যে ওভারঅলটা সেটা একটা ইঞ্জিন নাকি একটা হিট পাম্প। তুমি এখান থেকে পরিষ্কার বুঝতে পারবে যে, আচ্ছা ঠিক আছে আমি আসছি সেটা। তাহলে এই পর্যন্ত আমি করলাম। হুম, মানে আমি অ্যাজিউম করে নিচ্ছি যে একটা ইঞ্জিন, দুজনই রিভার্সেবল ইঞ্জিন, আমি ধরে নিচ্ছি যে একটা ইঞ্জিনের এফিসিয়েন্সিটা অন্যের থেকে বেশি। তাহলে E1 এর এফিসিয়েন্সি কিন্তু E2 থেকে বেশি হয়ে গেছে, তাহলে সেখান থেকে তুমি যেটা পাচ্ছ Q2 প্রাইমটা ইজ লেস দ্যান Q2। এই পর্যন্ত এখন পর্যন্ত দেখেছি। আর এবার আমি কি করলাম দেখো, এই যে E2 টাকে আমি জাস্ট উল্টো ডিরেকশনে কাজ করালাম। লেট আস নাও মেক্স E2 to operate in reverse direction. Let us now makes E2 to operate in reverse direction such that it behaves as a reversible heat pump or reversible refrigerator.
হ্যাঁ, রিভার্সেবল হিট পাম্প আর রিভার্সেবল রেফ্রিজারেটর। ঠিক আছে? আসলে রিভার্সেবল প্রসেস যদি হয় না, তাহলে তুমি উল্টো ডিরেকশনে কাজ করাতে পারো। তার জন্য তোমাকে কোনো কিছু খরচ করতে হবে না। মানে রিভার্সেবল প্রসেসের একটা সুবিধা হচ্ছে যে তোমার ফরওয়ার্ড ডিরেকশনে যা হিট ওয়ার্ক ইত্যাদি চেঞ্জ হবে, ব্যাকওয়ার্ড ডিরেকশনে এক্সাক্টলি একই হিট ওয়ার্ক চেঞ্জ করলে তুমি আগের জায়গায় পৌঁছে যেতে পারো আর। ঠিক আছে? তাহলে আমি যেহেতু ইঞ্জিনটা হচ্ছে তোমার রিভার্সেবল ইঞ্জিন ছিল, তার যে সাইকেলটাকে জাস্ট ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিলে সেটা একটা রিভার্সেবল হিট পাম্প বা রেফ্রিজারেটরের রোল প্লে করবে। কি দাঁড়াচ্ছে তাহলে? তাহলে দেখো এখন যেটা দাঁড়ালো, তোমার ইঞ্জিন 1 টা যেমন আছে তেমন আছে। ইঞ্জিন 2 টাকে আমি উল্টো ডিরেকশনে কাজ করাচ্ছি যাতে করে ওটা একটা হিট পাম্পের মতো বিহেভ করে। তাহলে এটা HTR, যার টেম্পারেচার T2, এটা লো টেম্পারেচার হিসেবে যার টেম্পারেচার T1। এটাকে উল্টো ডিরেকশনে কাজ করলাম। তার মানে এই যে ইঞ্জিনটা E1 এই থাক, এখানে হিট পাম্পটা HP করে দিই। আর এবারে এ যেমন এখান থেকে Q2 অ্যামাউন্ট অফ হিট নিচ্ছিল, মাঝপথে একটা ওয়ার্ক করছিল, ডব্লিউটা হচ্ছে Q2 মাইনাস Q1, আর টোটাল টেম্পারেচার এইভাবে Q1 ছাড়ছে, সেটা ছাড়লো, কিন্তু এইটা উল্টো দিকে হয়ে গেল। এইখান থেকে Q1 অ্যামাউন্ট অফ হিটটা নিল, আমি এইখানে একটা ওয়ার্ক করব W প্রাইম, যেটা বেসিক্যালি Q2 প্রাইম মাইনাস Q1 এতখানি ওয়ার্ক করবো, যাতে করে এইখানে তোমার Q2 প্রাইম অ্যামাউন্ট অফ হিট এ পর্যন্ত পৌঁছে যায়। ঠিক আছে? তাহলে এবারে দেখো যে এই যে ইঞ্জিন হিট পাম্প কাপলটার কথা ভাবো। ইঞ্জিন হিট পাম্প কাপলের ক্ষেত্রে কি হচ্ছে না, এখানে Q2 হিট বেরোচ্ছে আর Q2 প্রাইম ঢুকছে। তাহলে খেয়াল করো তুমি এখানে যে এখানে Q2 প্রাইম এবং Q2 এর মধ্যে কে বড় না Q2, মানে Q2 টা হচ্ছে বড়, তাই তো? তাই করেছি তো? হুম, Q2 টা হচ্ছে বড়। হ্যাঁ, এটা যে Q2 টা বড়, তার মানে Q2 প্রাইমের থেকে Q2 টা বড়। তাহলে খেয়াল করে দেখো যে তোমার মানে হাই টেম্পারেচার রিজার্ভারের কনটেক্সটে এই যে ইঞ্জিন হিট পাম্প কাপলটা হাই টেম্পারেচার রিজার্ভারে Q2 হিট সে নিয়ে নিচ্ছে, কিন্তু ঢুকছে কত Q2 প্রাইম, কিন্তু Q2 টা গ্রেটার দ্যান Q2 প্রাইম বলে আল্টিমেটলি কিন্তু হাই টেম্পারেচার রিজার্ভার থেকে হিটটা বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে গেলে ওটা একটা এফেক্টিভ ইঞ্জিনের মতো বিহেভ করছে। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো যে যে আমি কেন একটা এফেক্টিভ ইঞ্জিনের মতো বিহেভ করতে বললাম, এফেক্টিভ হিট পাম্পের মতো নয় কেন? কারণটা হচ্ছে যে তোমার আল্টিমেটলি হাই টেম্পারেচার রিজার্ভার থেকে হিটটা কিন্তু বেরোচ্ছে। মানে Q2 বেরোচ্ছে, Q2 প্রাইম হচ্ছে ঢুকছে, কিন্তু Q2 টা গ্রেটার দ্যান যদি Q2 প্রাইম, তাহলে আল্টিমেটলি কিন্তু হাই টেম্পারেচার রিজার্ভার থেকে হিট বেরোচ্ছে বলে ইট অ্যাকচুয়ালি বিহেভস অ্যাজ অ্যান ইঞ্জিন। এটা দাঁড়াচ্ছে যে দ্য E1 হিট পাম্প কাপল বিহেভস অ্যাজ অ্যান ইঞ্জিন। আচ্ছা এবারে দেখো এই ইঞ্জিনটা কি করছে। দিস ইঞ্জিন টেক্স Q2 minus Q2 prime amount of heat from high temperature reservoir। তাহলে এই যে তোমার ইঞ্জিন হিট পাম্পের যে কাপলটা, সেই কাপলটা কি করছে না, কাপলটা দেখো টোটাল কতখানি হিট হাই টেম্পারেচার রিজার্ভার থেকে নিচ্ছে না, তোমার বেরিয়ে যাচ্ছে Q2, ঢুকছে হচ্ছে Q2 প্রাইম, মানে আলটিমেটলি কিন্তু বেরিয়ে গেল কিছু, এটা Q2 minus Q2 প্রাইম অ্যামাউন্ট অফ হিট ফ্রম হাই টেম্পারেচার রিজার্ভার এইটা। আর ওয়ার্ক ডানটা সেটা কত হবে না, দেখো তুমি পাচ্ছ হচ্ছে ডব্লু, তোমাকে দিয়ে দিতে হচ্ছে ডব্লু প্রাইম, তাহলে সেটা কত হবে না Q2 মাইনাস Q1 মাইনাস Q2 প্রাইম মাইনাস Q1। এটা কি হচ্ছে দেখো, এখান থেকে তোমার Q1 Q2 তোমার কেটে কেটে গেল, কেটে গিয়ে পড়ে রইল কত Q2 মাইনাস Q2 প্রাইম। যতখানি হাই টেম্পারেচার থেকে হিট নিকে ততখানি ওয়ার্ক হয়ে গেল। আর হিট রিলিজ টু লো টেম্পারেচার যাবার কত, রিলিজ টু লো টেম্পারেচার যাবার কত হলো Q1 মাইনাস Q1, বেসিক্যালি তোমার 0। তাহলে খেয়াল করে দেখো
এই যে ইঞ্জিন হিট পাম্প কাপলটা সে বেসিক্যালি হাই টেম্পারেচার রিজার্ভার থেকে যতখানি হিট নিচ্ছে পুরোটা কি ওয়ার্কে কনভার্ট করে দিচ্ছে, কোনো তোমার লো টেম্পারেচার রিজার্ভার কোনো হিট রিলিজ হচ্ছে না। এইটা তার মানে কি হলো, ইট ভায়োলেটস দ্য কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তার মানে কি হচ্ছে যে দিস কনস্ট্রাকশন, দিস violates Kelvin Planck statement of second law of thermodynamics. This is absurd. This can never be happened, but this is impossible. This violates Kelvin Planck statement of second law of thermodynamics. This is impossible. Second law of thermodynamics violation সম্ভব না। তার মানে কি হলো, তোমাকে এটা দাঁড়াচ্ছে, দেখো এই যে আমি ধরেছিলাম যে ইটা E1 টা গ্রেটার দেন ইটা E2, তার মানে যেটা দাঁড়াচ্ছে ইটা E1 টা এই গ্রেটার দেন ইটা E2 যেটা ধরে নেওয়া হয়েছে সেটা সত্যি রইল না, তাহলে কি হলো, এটা সত্যি নয়, তাহলে কি হবে, তাহলে ইটা E1 টা লেস ইকুয়াল টু ইটা E2 হতে পারে, তাহলে গ্রেটার দেন যখন হলো না এটা হতে পারে, এটা নয় মানে এটা হতে পারে। আচ্ছা এবারে যদি এমন হতো যে ইফ ইটা E1 টা লেস দেন ইটা E2 এইটা, দেন ইউজিং দ্য সেম অ্যাপ্রোচ we can find we can prove that this is impossible। মানে তোমার তো তুমি একটা ইঞ্জিন E1 একটা ইঞ্জিন E2 ধরেছিলে, E1 টা গ্রেটার দেন E2 বলেছিলে, E1 E2 তখন আরবিট্রারি চয়েস, যেমন করে ইটা E1 গ্রেটার দেন ইটা E2 ধরে তুমি দেখালে যে দিস ইজ ইম্পসিবল, ঠিক একই রকম ভাবে যদি ইটা E1 টা লেস দেন ইটা E2 এটা ধরে নিয়ে এগোয়, সে দেখবে যে দিস ইজ ইম্পসিবল। তার মানে অনলি পসিবিলিটি কি, যে therefore ইটা E1 ইকুয়াল টু E2 হলো, অর্থাৎ or if the engines are connected to same pair of if the engines are connected to same pair of heat reservoirs, then all reversible engines are equally efficient. এটা প্রুভ হয়ে গেল। Then all engines are ঠিক আছে, এখন থিওরেম 1 টা তোমার প্রুভড হয়ে গেল। দেখো তো এটা কারো কিছু বুঝতে অসুবিধা আছে নাকি? ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো যে আমি থিওরেম 1 টা কেমন করে প্রুভ করলাম? কি গো বলো? স্যার ওই রিভার্স ডিরেকশনে যখন আমি ওটা করাতে চাইছি, ওটা মানে প্র্যাকটিক্যালি কিভাবে হবে? প্র্যাকটিক্যালি হচ্ছে মানে ডিরেকশনটাকে পাল্টে দেয়, মানে এমনি ইঞ্জিন কি করে, সে হাই টেম্পারেচার থেকে হিট নেয়, লো টেম্পারেচার রিজার্ভারে কিছুটা হিট ছাড়ে, ডিফারেন্স অ্যামাউন্টে ওয়ার্ককে করে। আর যে কোনো একটা তোমার হিট পাম্প বা রেফ্রিজারেটর সে কি করছে, সে হচ্ছে তোমার মানে তার ক্ষেত্রে এটা করছে, আমি বাইরেতে কিছুটা ওয়ার্ক করব, যার জন্যে তোমার লো টেম্পারেচার রিজার্ভার থেকে কিছুটা হিট সে হাই টেম্পারেচার রিজার্ভার পর্যন্ত চলে যেতে পারবে। সেটা কি হিট পাম্প বা রেফ্রিজারেটরের কাজ। তাহলে একটার ক্ষেত্রে হচ্ছে তুমি মানে বেসিক্যালি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হচ্ছে ইঞ্জিনের ক্ষেত্রে, এখন তুমি ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম করছো। আগেরটা হচ্ছে হাই টেম্পারেচার রিজার্ভার থেকে হিট নিয়ে লো টেম্পারেচার রিজার্ভারে ছাড়ছে, এখানে তোমার জাস্ট সিম্পলি উল্টো হচ্ছে, লো টেম্পারেচার রিজার্ভার থেকে হিট নিয়ে তোমার হাই টেম্পারেচার রিজার্ভারে তোমার ছাড়ছে। তোমার এটা দাঁড়াচ্ছে যে যে ধরো আমি জাস্ট সিম্পলি
যে প্রসেসটা হচ্ছে ভেতরে সেই প্রসেসটাকে উল্টো ডিরেকশনে কাজ করা। মানে ধরো কার্নো সাইকেলে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 তো ১ থেকে ২, ২ থেকে ৩, ৩ থেকে ৪, ৪ থেকে ১। তুমি যদি ১ থেকে ৪, ৪ থেকে ৩, ৩ থেকে ২, ২ থেকে ১ করো না? তাহলেই ওটা একটা হিট পাম্প বা রেফ্রিজারেটর রোল প্লে করবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। মানে একদম স্যার উল্টো ডিরেকশনে করলে কি এই এই ছবিটাই থাকবে? কোন ছবিটা? মানে তোমার এই তো দেখো না ছবিটা আমি কি করেছি না এক্ষেত্রে ইঞ্জিন যখন ছিল তখন হাই টেম্পারেচার রিজার্ভার থেকে Q2 হিট নিচ্ছে অ্যারো ডিরেকশনটা দেখো। হুম, হ্যাঁ দেখো অ্যারো ডিরেকশনটা দেখো। অ্যারো ডিরেকশনটা হচ্ছে যে হাই টেম্পারেচার থেকে এখানে Q2 হিট নেওয়া হলো, ওয়ার্কটাকে করলো, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হলো, আর লো টেম্পারেচার রিজার্ভারে Q1 হিট ছেড়ে দিল। আর যখন উল্টো ডিরেকশনে কাজ করছে অ্যারো ডিরেকশনটাকে দেখো। ওয়ার্কটা তোমার করতে হচ্ছে অন দ্য সিস্টেম। আগের থেকে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, এখন ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। হ্যাঁ, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। আগে লো টেম্পারেচার রিজার্ভারে হিট ঢুকছিল, এখন লো টেম্পারেচার রিজার্ভার থেকে হিট বেরোচ্ছে। আগে হাই টেম্পারেচার রিজার্ভার থেকে হিট বেরোচ্ছিল, এখন হাই টেম্পারেচার রিজার্ভারে হিট ঢুকছে। বুঝতে পারছো? মানে ছবি একই মানে হচ্ছে অ্যারোর ডিরেকশন গুলো কিন্তু পাল্টে গেছে। হুম, এটা। হ্যাঁ স্যার। আর কারো কিছু অসুবিধা? আর কারো অসুবিধা নেই তো? কি আর কারো অসুবিধা আছে এটা নিয়ে? আচ্ছা এখানে দুটো টিপস দেখো। দুটো টিপস মানে দুটো পয়েন্ট তুমি যেটা মাথায় রাখবে, হ্যাঁ? সেটা একটা আমি বলে নিই। সেটা হচ্ছে যে, যে তুমি আহ, মানে শুধুমাত্র রিভার্সেবল ইঞ্জিনকেই না উল্টো ডিরেকশনে তুমি কাজ করিয়ে সবকিছু একই রাখতে পারো। মানে ইরিভার্সেবল ইঞ্জিন যদি হতো তাহলে না উল্টো ডিরেকশনে কাজ করা দেখা একটা ইরিভার্সেবল একটা হিট পাম্পের মতো সে কিন্তু কাজ করবে না। তোমার যেটা হিট ওয়ার্ক টোয়ার্ক ইত্যাদি নিয়ে যখন ফার্স্ট ল থার্মোডাইনামিক্স তুমি পড়েছিলে তখন খেয়াল করে দেখো যে একটা ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে রিভার্সেবলি গেলে আবার ফাইনাল থেকে ইনিশিয়াল তুমি রিভার্সিবলি ফিরে এলে তাহলে নেটওয়ার্ক হবে কিন্তু জিরো। তার মানে তোমাকে তার জন্য কিছু খরচও করতে হচ্ছে না বা ইঞ্জিনিয়ারে কিছু খরচ হচ্ছে না। সেই জন্য আমি জাস্ট রিভার্সেবল প্রসেসকেই উল্টো ডিরেকশনে কাজ করিয়ে আমি মানে রিভার্সেবল ইঞ্জিন থেকে রিভার্সেবল হিট পাম্প করতে পারি। তার মানে যেটা ইম্পর্টেন্ট যে অনলি রিভার্সেবল ইঞ্জিন ক্যান বি operated in reverse direction to make only reversible engines can be operated in reverse direction to make a reversible heat pump or রেফ্রিজারেটর। এটা মাথায় রাখবে শুধুমাত্র রিভার্সেবল ইঞ্জিন হলেই কিন্তু তুমি তাকে উল্টাতে পারবে। ইরিভার্সেবলকে উল্টে ইরিভার্সেবল ইঞ্জিনকে ঘুরিয়ে মানে উল্টো ডিরেকশনে কাজ করি তুমি বললে একটা ইরিভার্সেবল হিট পাম্প বা ইরিভার্সেবল রেফ্রিজারেটর হলে সেটা কিন্তু হবে না। অনলি রিভার্সেবল ইঞ্জিন ক্যান বি অপারেটেড ইন রিভার্স ডিরেকশন টু মেক রিভার্সেবল হিট পাম্প অর রেফ্রিজারেটর। এটা ১ নম্বর। আচ্ছা ২ নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো খেয়াল করে যে এইখানে না আমার একটা মাথার মধ্যে একটা জিনিস কাজ করছে যে আমি দিনের শেষে এটা দেখো এটা তো মেথড অফ কন্ট্রাডিকশনে প্রুফ করা হচ্ছে তো যেটা অ্যাকচুয়ালি তুই উল্টোটা ধরে নিয়ে তুমি স্টার্ট করছো তুই দেখলে আলটিমেটলি উল্টোটা ধরে নিয়ে স্টার্ট করলে কোনো একটা বেশি ফান্ডামেন্টাল ভায়োলেট করে যেটা হতে পারে তার মানে তুমি যেটা ধরেছিলে সেটা ভুল অথবা উল্টোটা কারেক্ট। এই তো তোমার অ্যাপ্রোচটা। আচ্ছা এবারে কথাটা হচ্ছে যে যে আমার আলটিমেটলি যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে তোমার আইদার কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট নাহলে ক্লসিয়াস স্টেটমেন্ট কিন্তু ভায়োলেটেড হতে হবে, তাই তো? মানে এটা হচ্ছে মেথড অফ কন্ট্রাডিকশন মানে একটা ব্যাপারটা কি যে দিনের শেষে আইদার কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট অথবা ক্লসিয়াস স্টেটমেন্ট ভায়োলেট করাবে। আমি দেখো এইখানে যখন করেছি তখন আমার মাথার মধ্যে না ইন দ্য ব্যাক অফ মাই মাইন্ড এই জিনিসটা কাজ করছে আমি দিনের শেষে এটা কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট ভায়োলেট করছে দেখাবো। সেই জন্য
দেখো এই দুটো ইঞ্জিনের ক্ষেত্রে বাকি সব পাল্টে দিয়েছি, কিন্তু লো টেম্পারেচার যে ব্যাপারে যে হিটটা ছাড়ছে বা সিঙ্কের যে হিটটা ছাড়ছে দুটোকে আমি সমান রেখেছি, যাতে করে যখন তুমি রিভার্স করে দেবে তখন Q1 ঢুকছে আর Q1 বেরিয়ে যাচ্ছে, আলটিমেটলি লো টেম্পারেচার একেবারে কিছু হিট ঢুকছে বা বেরোচ্ছে না, তখন তোমার যে ওই যেটাকে বলে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টের যে ভায়োলেটেড হচ্ছে আগে, সেটা তুমি তখন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। এইটা আমার আগে থেকে মাথায় আছে যে আমি দিনের শেষে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টটা ভায়োলেটেড হচ্ছে দেখবো, অর্থাৎ সিঙ্কে কিছু ছাড়বে না। সেখানে আমি প্রথম থেকেই হচ্ছে এখানে যতটা ছাড়ছে এখানে ততটাই ছাড়ছে লিখছে, তারপরে ঘুরিয়ে দেবো, তো যতটা ছাড়ছে ততটা নিয়ে নিচ্ছে, তাহলে আলটিমেটলি সিঙ্কে কিছু হিট ছাড়া হচ্ছে না, আর সেখানে সেকেন্ড অফ থার্মানি মানে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড অফ থার্মানি ভায়োলেটেড হয়ে যাবে এটা। আচ্ছা, কেউ এটাকে অল্টারনেটিভলি তারা ক্লসিয়াস স্টেটমেন্টটা দিনের শেষে ভায়োলেটেড হবে সেইভাবে দেখাতে পারে। তার জন্য এটা করতে হবে যে এই যে ডব্লিউ এবং এই যে ডব্লিউ এই দুটোকে সমান রাখতে হবে, তার মতো করে Q2 Q1 ইত্যাদিকে সুইটেবলি তোমার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? কারণ আলটিমেটলি যদি ক্লসিয়াস স্টেটমেন্টে ভায়োলেটেড হয় তোমাকে দেখাতে হয়, তার মানে তুমি একটা এফেক্টিভ হিট পাম্প পাবে, যে হিট পাম্পটা হচ্ছে লো টেম্পারেচার রিজার্ভার থেকে হাই টেম্পারেচার রিজার্ভার কিছু হিট পৌঁছে দিল, মাঝে কোনো ওয়ার্ক করা হলো না। সেখানে এই প্রথম ইঞ্জিনটা যতখানি ওয়ার্ক দেবে সেকেন্ড ইঞ্জিনের এখানে এক্স্যাক্টলি ততটা ওয়ার্ক দেয়, যাতে করে সেকেন্ড ইঞ্জিন যদি উল্টো দিকে কাজ করাও, তাহলে ইঞ্জিন 1 ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হলো, হিট পাম্প হচ্ছে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হলো, তোমার দুটো তোমার ক্যান্সেল আউট হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে গিয়ে তুমি দেখবে আলটিমেটলি ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড অফ থার্মানি ভায়োলেটেড হয়ে যাচ্ছে। সেটাও কিন্তু একটা অ্যাপ্রোচ তুমি দেখতে পারো, ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখবে। তাহলে ওইটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে যে টু মেক দ্য ইঞ্জিন হিট পাম্প couple to make the engine heat pump couple as a as an rather as an effective engine, we have to reverse the engine with lower efficiency। সেই ইঞ্জিনের এফিসিয়েন্সিটা কম, তোমাকে সেইটাকে উল্টাতে হবে, যাতে করে দেখো মানে একটা দুটো ইঞ্জিন ছিল, একজনের এফিসিয়েন্সি বেশি একজনের এফিসিয়েন্সি কম, যার কম তাকে যদি তুমি উল্টে দাও তাহলে রেজাল্টেন্টটা কিন্তু একটা এফেক্টিভ ইঞ্জিন হিসেবে কাজ করবে। যদি উল্টোটা করতে, তোমার যেটার এফিসিয়েন্সিটা বেশি সেটাকে যদি তুমি উল্টে দাও, তাহলে ওটা কিন্তু এফেক্টিভ হিট পাম্পের মতো বিহেভ করে। আমি একটা এফেক্টিভ ইঞ্জিনের মতো বিহেভ করাবো বলে এই কাজটাকে করছি। টু মেক দ্য ইঞ্জিন হিট পাম্প কাপল অ্যাজ অ্যান এফেক্টিভ ইঞ্জিন, ইউ হ্যাভ টু রিভার্স দ্য ইঞ্জিন উইথ লোয়ার এফিসিয়েন্সি। ঠিক আছে, বোঝা গেল এটা? আর একটা জিনিস এখানে বলে নিই, যদি কেউ এরকম চাইতো, যদি এরকম কেউ চায় টু মেক দ্য ইঞ্জিন হিট পাম্প কাপল অ্যাজ অ্যান effective heat pump, you have to reverse the engine with higher efficiency। ধরো দুটো ইঞ্জিন আছে, তুমি যদি লোয়ার এফিসিয়েন্সিয়াল ইঞ্জিনটাকে উল্টো ডিরেকশনে কাজ করো, তাহলে রেজাল্টেন্ট যেটা পড়ে থাকবে সেটা কিন্তু ইঞ্জিনের মতো কাজ করবে। আর যদি যার এফিসিয়েন্সি বেশি সেটাকে তুমি যদি উল্টাও, তাহলে কিন্তু ওটার ইঞ্জিনের মতো কাজ করবে না, সেটা একটা হিট পাম্প বা রেফ্রিজারেটরের মতো কাজ করবে। তাহলে এই দু তিনটে পয়েন্ট তোমাকে তো মাথায় রাখতে হলো। মানে এটা আমি করে দিচ্ছি মানে মুখস্থ করে করছি না, বা তুমি যদি মনে করো যে হ্যাঁ এটা স্যার এত সহজে করে দিল আমিও করে ফেলবো, তুমি যদি ভুলভাল করে ফেলতে পারো। আমার মাথায় অনেক কিছু কাজ করছে, সেটা হচ্ছে যে আমি বললাম না যে দিনের শেষে ওটা দেখাবো যে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টকে ভায়োলেট করছে। এটাকে দেখানোর জন্য হচ্ছে আমি প্রথমেই এমন ভাবে করেছি যে দুটো ইঞ্জিন কিন্তু সিঙ্কে একই পরিমাণে হিট ছাড়ে, ঠিক আছে? তারপরে রিভার্স ডিরেকশনে যখন কাজ করাবো তখন তুমি পরিষ্কার দেখতে পাবে ওটা একটা এফেক্টিভ ইঞ্জিন যেটা কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টকে ভায়োলেট করছে, কারণ সেটা সিঙ্ক আলটিমেটলি কিছুই ছাড়ছে। তাহলে এই যে মানে ভেতরে তোমার মানে করার ভেতরে যে কাজটা আছে আর কি, সেটা কিন্তু মাথায় রাখবে, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে।
আচ্ছা, তাহলে নেক্সট আমরা কুইকলি ওই পরের থিওরেমটাকে করে নিই। থিওরেম 2 যেটা বলছে যে ইফ যেটা বলছে তোমার ইফ দ্য ইঞ্জিনস আর connected to same pair of if the engines are connected to same pair of heat reservoirs, then all irreversible engines are less efficient than the reversible one. Less efficient than the reversible. ঠিক আছে? তো আমরা কি করছি দেখো, একদম একই রকম করে করছি, একটু ভালো করে ফলো করো। আমি এটা লিখবো একটু কম কথা, হ্যাঁ? ওই আগের মতো যেমন আগেরটা যেমন অনেক কথা লিখেছি, এখানে অত লিখবো না, কিন্তু যেভাবে করবো তুমি পরিষ্কার বুঝতে পারবে। ধরো তুমি এইখানে একটা ইঞ্জিন নাও। আচ্ছা, ইঞ্জিনটা এক কাজ করো, প্রথমটা ইঞ্জিন যেটা এটাকে তুমি ইরিভার্সিবল ইঞ্জিন নাও, আই নাম দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে হাই টেম্পারেচার রিজার্ভার যার টেম্পারেচার T2, এটা লো টেম্পারেচার রিজার্ভার যার টেম্পারেচার তোমার T1। এটা তাহলে একটা ইঞ্জিন তুমি কনসিডার করলে, মানে আই ফর ইরিভার্সিবল ইঞ্জিন আর কি, এটা যে তোমার ধরো তুমি এইখানে আগের মতোই এইখান থেকে তোরা Q2 পরিমাণে হিট নিল, এখানে Q1 অ্যামাউন্টে হিট ছেড়ে দিল, মাঝে এটা ওয়ার্ক করলো, সেটা হচ্ছে তোমার Q2 মাইনাস Q1। এটা আইটা কিন্তু একটা ইরিভার্সিবল ইঞ্জিন আমি ধরে নিই। আচ্ছা, এবার এইখানে আরেকটা ইঞ্জিন তুমি নিচ্ছ যেটা অ্যাকচুয়ালি রিভার্সিবল ইঞ্জিন। হুম, এটাকে এক কাজ করি, আর নাম আই আর আর, আর ফর রিভার্সিবল, আই ফর ইরিভার্সিবল। আই আর তুমি নিলে, যে অ্যাকচুয়ালি হাই টেম্পারেচার একেবারে Q2 প্রাইম অ্যামাউন্টে হিট নিচ্ছে, লো টেম্পারেচার Q1 হিটই ছেড়ে দিচ্ছে, মাঝে একটা ওয়ার্কটা করছে, W প্রাইমটা সেটা ধরে নাও তোমার Q2 প্রাইম মাইনাস Q1। এটা আচ্ছা, এবার আমি এখানে এই যে দুটো ইঞ্জিন আমি অ্যাজিউম করছি কি, অ্যাজিউম দ্যাট এই যে ইরিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সিটা গ্রেটার দ্যান দ্য রিভার্সিবল ইঞ্জিন। মানে যেটা অ্যাকচুয়ালি হয় না কখনো, ইরিভার্সিবল ইঞ্জিন এফিসিয়েন্সি লেস দ্যান রিভার্সিবল ইঞ্জিন হবে, কিন্তু আমি অ্যাজিউম করে নিলাম এটা ইরিভার্সিবল গ্রেটার দ্যান এটা রিভার্সিবল। তাহলে এটা যদি হয় তাহলে পরিষ্কার এই Q2 মাইনাস Q1 বাই Q2 টা দিস হ্যাজ টু বি গ্রেটার দ্যান Q2 প্রাইম মাইনাস Q1 বাই Q2 প্রাইম। এটা Q2 minus Q1 by Q2 greater than Q2 prime minus Q1 by Q2 prime। এটা এইখান থেকে তোমার ওই এক্সাক্টলি আগের লজিকে তুমি দেখাতে পারবে কি না Q2 টা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান Q2 প্রাইম, এটা তুমি দেখাতে পারলে একদম আগের লজিকে। মানে আগে যে আগেরটা এক্সাক্টলি যেমন করে করেছে সেই রকম ভাবে তুমি করবে, মানে পুরোটা কপি পেস্ট করেই হয়ে যায় আর কি। তাহলে তুমি এইটা প্রথমে দেখাতে পারলে Q2 টা গ্রেটার দ্যান Q2 প্রাইম, যেমন এখানে দেখানো হয়েছিল একদম যেমন করে এক্সাক্টলি সেই রকম। ওইখানে যে Q2 টা গ্রেটার দ্যান Q2 প্রাইম যেমন করে দেখানো হলো সেটা তুমি এক্সাক্টলি দেখা। এবার আমি কি করছি দেখো, যে এই যে তোমার সকল রিভার্সিবল ইঞ্জিনটা সেটাকে আমি রিভার্স করছি। কি করলাম, হাই টেম্পারেচার রিজার্ভার at temperature T2, low temperature রিজার্ভার at temperature T1। আর এইখানে তোমার ওই রিভার্সিবল ইঞ্জিনটা আছে,
এটা এখান থেকে কিউটা অ্যামাউন্টটা হিট নিচ্ছে, এখানে কিউ ওয়ান অ্যামাউন্টটা ছাড়ছে, ওয়ার্কটা সেই কিউ টু মাইনাস কিউ টু মাইনাস কিউ টু প্রাইম, এটা ওয়ার্কটা এটা যেমন ছিল আগে এক্সাক্টলি সেরকম ভাবে করলাম। আরে এইটাকে তুমি উল্টে দিচ্ছ, এইটা একটা হিট পাম্পের মতো বিহেভ করছে। যে কি করছে না এইখান থেকে কিউ ওয়ান অ্যামাউন্টটা কি নিয়ে নিবে, কারণ আমি অ্যাকচুয়ালি একটা ওয়ার্ক করেছি ডব্লিউ প্রাইম, যেটা বেসিক্যালি হচ্ছে তোমার কিউ টু প্রাইম মাইনাস কিউ ওয়ান, এইটা এখানে যে এটা পৌঁছে যাচ্ছে সেটা বেসিক্যালি তোমার কিউ টু প্রাইম। মানে এটা যে উল্টো ডিরেকশনে কাজ করে, অ্যারোটা দেখো মানে কিউ ওয়ানটা ইরিভার্সিবল ইঞ্জিনের ওয়ার্কটা কিউ টু মাইনাস কিউ টু প্রাইম কেন হবে? কোনটা, ও এটা উল্টোটা করেছি না, কোনটা বলো কোনটা বলছো? ধরো ইরিভার্সিবল ইঞ্জিনের ওয়ার্ক ডানটা হ্যাঁ কিউ টু মাইনাস কিউ টু প্রাইম না না ও ইকুয়েশন প্রাইম না, এটা না না ভুল করে টাইপ করতে, কিউ টু মাইনাস কিউ ওয়ান যেমন ছিল তাই তো, মানে আগেরটার সঙ্গে কপি পেস্ট করে এইটা যা ছিল সেইটা, ডব্লিউটা হচ্ছে কিউ টু মাইনাস কিউ ওয়ান, তাই এটা একদম মানে এটা যা ছিল বাঁ দিকটা উপরটা এক্স্যাক্টলি সেটা, ডান দিকটা শুধু অ্যারোটা উল্টো ডিরেকশনে কাজ হয়েছে। আচ্ছা এবারে এই যে দেখো এটা করার পরে যে আই আর এইচ পি যে কাপলটা কি হবে, ওই আগের লজিক মতই হচ্ছে, কাপল বিহেভস অ্যাজ অ্যান এফেক্টিভ ইঞ্জিন। এটা কিন্তু একটা এফেক্টিভলি একটা ইঞ্জিনের মতো বিহেভ করবে, কারণ এই যে দেখো মানে কিউ টু বেরোচ্ছে, কিউ ওয়ান ঢুকছে, কিউ টু কিন্তু গ্রেটার দেন কিউ ওয়ান, তাহলে আলটিমেটলি সোর্স থেকে বেরোচ্ছে যেহেতু, সেখানে ওটা একটা এফেক্টিভ ইঞ্জিনের মতো বিহেভ করেছে। তাহলে এই এফেক্টিভ ইঞ্জিনের মতো বিহেভ করা থেকে তোমার কি করতে হচ্ছে, দেখো এই যার এফিসিয়েন্সিটা সকল কম বলছো তুমি, যেটা রিভার্সেবল ইঞ্জিন, তাকে তোমার উল্টো ডিরেকশনে কাজ করাতে হলো। এবং দেখো প্রথম কথা হচ্ছে যে যার কম তাকে যদি তুমি উল্টাও তাহলে এফেক্টিভ ওটা একটা ইঞ্জিনের মতো বিহেভ করবে, তবেই তোমার কেলভিন পার্ক স্টেটমেন্ট ভায়োলেশনের জায়গাটা তুমি যেতে পারবে, এটা 1 নম্বর। আর 2 নম্বর যেটা সেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তোমার দেখো এক্ষেত্রে জাস্ট এই ভাগ্য ভালো যে যার এফিসিয়েন্সিটা কম সেটা রিভার্সেবল ছিল বলে তাকেই তুমি উল্টাতে পেরেছো। যদি উল্টোটা হতো ইরিভার্সেবলটা ডান দিকে থাকতো তাহলে কিন্তু ইরিভার্সেবল উল্টে তুমি এক এফেক্ট তুমি পেতে না। তো সবসময় রিভার্সেবল ইঞ্জিনকেই উল্টানো যায়, আর তুমি যদি দিনের শেষে দেখাতে চাও যে কেলভিন পার্ক স্টেটমেন্টকে ভায়োলেট করছে, তাহলে যার এফিসিয়েন্সি কম তাকেই হচ্ছে উল্টাতে হয়। ঠিক আছে, তাহলে এবারে অ্যাজ ইউজুয়াল যেমন এই যে ইঞ্জিন হিট পাম্প কাপল সে কি করছে না, ইঞ্জিন হিট পাম্প কাপল যেটা সেটা এফেক্টিভ ইঞ্জিনের মতো ব্যবহার করছে, তাহলে অ্যামাউন্ট অফ হিট এক্সট্রাক্টেড ফ্রম হাই টেম্পারেচার রিজার্ভার সেটা কত হলো না, কিউ টু মাইনাস কিউ টু প্রাইম, ওয়ার্ক ডান ডব্লু কত হবে, নেটওয়ার্কটা কত হবে না, তোমাকে পাচ্ছ তুমি ডব্লু দিয়ে দিচ্ছে ডব্লু প্রাইম, ডব্লু মাইনাস ডব্লু প্রাইম, অর্থাৎ ডব্লু পাচ্ছি মানে হচ্ছে তোমার কিউ টু মাইনাস কিউ ওয়ান, এইটা মাইনাস ডব্লু প্রাইমটা দেখো কি কিউ টু প্রাইম মাইনাস কিউ ওয়ান, এইটা এটা কত হলো না কিউ টু মাইনাস এই কিউ টু প্রাইম হয়ে গেল, কারণ কিউ ওয়ান তোমার কেটে চলে গেল, তোমার দেখো যতখানি হিট নিয়েছিল ততখানি ওয়ার্ক করে ফেললো, আর হিট রিলিজ টু লো টেম্পারেচার রিজার্ভার সেটা কত হয়ে যাচ্ছে না, কিউ ওয়ান মাইনাস কিউ ওয়ান তোমার জিরো। তার মানে পরিষ্কার বোঝা গেল দিস ভায়োলেটস কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, ভায়োলেটস দ্য কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। এইটা তার মানে যেটা ধরেছিল সেটা ভুল, তার মানে কি হবে, তার মানে ইটাটা তাহলে দেখো এই যে ইরিভার্সিবল এফিসিয়েন্সিটা গ্রেটার দেন রিভার্সিবল ইঞ্জিন থেকে সেটা ভুল হয়ে গেল, তাহলে অ্যাকচুয়ালি কি, তাহলে যেটা হতে পারে ইটা আইটা লেস ইকুয়াল টু ইটা আর।
যে তার মানে আমি যেটা প্রথমে ধরেছিলাম যে ইরিভার্সিবল ইঞ্জিন ইজ মোর এফিশিয়েন্ট দ্যান দ্য রিভার্সিবল, সেটা ভুল হয়ে গেল, কারণ উল্টোটা হতে পারে এইটা। এইটা হলো মানে এইটা। এবার কথাটা হচ্ছে বাট ইফ ইটা I equal to ইটা R, then I must be a reversible engine। কারণ দেখো মানে অল রিভার্সিবল ইঞ্জিন তো ইকুয়ালি এফিশিয়েন্ট। তাহলে একটা ইঞ্জিন যেটা আমি সকাল ইরিভার্সিবল বলে দাবি করেছিলাম সেটা অ্যাকচুয়ালি হলো না, মানে ইরিভার্সিবল দাবি করেছিলাম, তাহলে এফিসিয়েন্সিটা নিশ্চয়ই রিভার্সিবল ইঞ্জিনের থেকে কম হবে বা ইকুয়াল হবে, তার বেশি তো কোনোভাবেই হতে পারছে না। ঠিক আছে, তাহলে বাট ইফ, এবারে কথাটা হচ্ছে যে ইটা আই আর ইটা আর যদি সমান হয়ে যেত তাহলে কি হতো, দেখো অল রিভার্সিবল ইঞ্জিন যেহেতু ইকুয়ালি এফিশিয়েন্ট, সেই জন্য এই ইটা আরটা কিন্তু রিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সি, তাহলে সার্টেনলি হচ্ছে ইটা আই যেটা, হ্যাঁ তার এফিসিয়েন্সিটা এই দুটোর সঙ্গে তোমার মানে, আচ্ছা আমি সেটা অন্য মানুষ করে আবার বলছি। আর যেটা বললাম দেখো, তাহলে এটা গেটার ইকুয়াল টু হলো, তাহলে লেস ইকুয়াল টু হতে পারে তো। ইকুয়াল টু হয়ে গেলে এটা ইম্পর্টেন্ট যে ইরিভার্সিবল ইঞ্জিনটা অ্যাকচুয়ালি তোমার রিভার্সিবল ইঞ্জিন হয়ে গেছে, কারণ অল রিভার্সিবল ইঞ্জিন ইকুয়ালি এফিশিয়েন্ট। সেখানে এবারে এই মাসবিটা রিভার্সিবল ইঞ্জিন কোথা থেকে পেলে, ফর্ম থিওরেম, কার্নোস থিওরেম 1 থেকে। দেয়ারফর আমি কি লিখবো, দেয়ারফর এটা আইটা তোমার অ্যাকচুয়ালি ইটা আর, এটাই তোমার আলটিমেট গোল। দেখো মানে এই অঙ্ক টঙ্কের জায়গাটা আগেরটা যেমন করেছি এক্স্যাক্টলি সেই রকমের, শুধু ওখানে E1 E2 এখানে তারপর আই আর আর নিয়েছি। যেমন করে উল্টাতে হয় তুমি তেমন করে উল্টাবে, তুমি জাস্ট দেখবে যে আলটিমেটলি ওটা তোমার ইঞ্জিন যে হিট পাম্প কাপেলটা সেটা অ্যাকচুয়ালি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বা কেলভিন পার্ক স্টেটমেন্ট ভায়োলেট করে যাচ্ছে। যেটা তুমি ধরেছিলে সেটা সত্যি না, তার বেসিক্যালি উল্টোটা সত্যি। তাহলে এটা আইটা হচ্ছে দেখছেন এটা আর হয়ে গেল। তাহলে এটা হচ্ছে মানে প্রুভড হয়ে গেল তোমার ওই কার্নোসের সেকেন্ড থিওরেম, সেটা তোমার প্রুভড হয়ে গেল। তাহলে বুঝতে পারছো কেমন করে তুমি অ্যাকচুয়ালি এইরকম ভাবে ইঞ্জিন হিট পাম্প কাপেল এরকম ধরে নিয়ে না অনেক কিছু তুমি দেখাতে পারো, যেমন এফিসিয়েন্সি এক্ষেত্রে, সরি, যেমন তোমার ওই কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট, ক্লসিয়াস স্টেটমেন্টের ইকুইভ্যালেন্স তুমি দেখিয়েছিলে। ঠিক এখানে দেখো কার্নোস থিওরেমে অল রিভার্সিবল ইঞ্জিনস আর ইকুয়ালি এফিশিয়েন্ট বা ইরিভার্সিবল ইঞ্জিনস আর লেস এফিশিয়েন্ট দ্যান দ্য রিভার্সিবল ওয়ান, সেইগুলোকে তুমি করতে পারছো। আচ্ছা এখানে দেখো থিওরেম গুলো কিন্তু কিন্তু পাল্টে দিও না, কিন্তু থিওরেম 1 মানে অল রিভার্সিবল ইঞ্জিনস আর ইকুয়ালি এফিশিয়েন্ট, থিওরেম 2 মানে হচ্ছে তোমার ইরিভার্সিবল ইঞ্জিনস আর লেস এফিশিয়েন্ট দ্যান দ্য রিভার্সিবল ওয়ান। এই অর্ডারটাকে পাল্টে দিলেই গন্ডগোল, কারণ পরেরটা প্রুভ করতে তোমার আগেরটা লেগেছে। ঠিক আছে, এটাকে মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে দেখো আমি 2-3টে বড় বড় জিনিস করলাম, তাতে কারো কিছু অসুবিধা আছে কিনা আমি এবারে বলে নাও। ঠিক আছে, কোনো সমস্যা নেই তো? কি ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। এটা একটু ভালো করে করবে। হ্যাঁ, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো। দুন্দি ফোন করছে, দুন্দি। এই থামবি থামবি, দাঁড়া 1 সেকেন্ড। তাহলে আমরা এই পর্যন্ত করলাম। নেক্সট ক্লাসে আমরা যেটা করব, সেটা প্রথমেই যে কাজটা আমাদের করে নিতে হবে সেটা হচ্ছে যে থার্মোডাইনামিক স্কেল অফ টেম্পারেচার। থার্মোডাইনামিক স্কেল অফ টেম্পারেচার সেটা একটুখানি বলতে হবে। তারপরে যেটা আমাদের হলো না, ভেরিয়াস কাইন্ড অফ প্লটস ফর কার্নো সাইকেল, এটা আমরা একটুখানি করবো। আর তারপরে এই যেগুলো করেছি তার উপরে বেশ করে কিছু নিউমেরিক্যাল প্রবলেমস এগুলোকে আমরা করে নেব। আর তারপরে হচ্ছে কনসেপ্ট অফ এনট্রপি, এইটাতে আমরা চলে আসবো নেক্সট ক্লাসে। তো আজকে আমাদের এই পর্যন্তই থাক। এন্ড অফ লেকচার। ঠিক, বলো কিছু অসুবিধা থাকলে সেটা বলে নাও। স্যার নেক্সট
ক্লাসটা কি বুধবার হবে না রবিবার হবে? রবিবারে তো নয় ক্লাস, রবিবারে ক্লাস হচ্ছে না তো। হুম, রবিবারে তো ক্লাস হয় না তো, হয় রবিবারে এটা হয় মানে, ও রবিবারে স্যার সরি। আপনি বলেছিলেন ওই থার্মোডাইনামিক হ্যাঁ বলো কি বলেছেন। দুদিন পড়াবেন সপ্তাহে, তো আরেকটা ডেট রবিবার দিন সন্ধ্যেবেলা মানে বলেছিলেন তখন। ও না না, এখনো সেটা হয়নি, শুরু করা হয়নি। মানে রোববার দিনে হয়তো নয়, অন্য কোনো একটা দিনই করতে হবে। রোববার দিন সন্ধ্যাবার নয়, মানে সোমবার বা ওরকম কোনো একটা দিন সন্ধ্যাবেলা করতে, রোববার তো এমনি পড়ানো আছে। আর রোববার তো ওদের তো ধরো আছে, অফলাইনে ক্লাস আছে।